আগে বছর দেড়েক আমাদের বিবাহ হয়েছে ঠাকুরমশাই। কাজের চাপে নতুন বিয়ের পর একমাত্র দীঘা ছাড়া আর তেমন কোথাও যাওয়া আমাদের হয়নি। দীর্ঘ মাস পর কাজের চাপ একটু হালকা হতে আমি গত মাসে স্ত্রী নন্দিনীকে নিয়ে জল হাওয়া পরিবর্তনের জন্য পাহাড়ে গিয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল দার্জিলিংয়ের টাকদহ। আসলে ওখানকার পাহাড়ি গ্রাম্য এলাকায় আমার ঠাকুরদাদার বাড়ি। আমরা সাধারণ ভাষায় যে বাড়িকে গ্রামের বাড়ি বলে থাকি আর কি। তবে গ্রামের বাড়ি বা দেশের বাড়ি যাই বলি না কেন, বাড়িটা কিন্তু এক কথায় রাজপ্রাসাদ। চারপাশে চা বাগানে ঘেরা সুন্দর গ্রাম্য পরিবেশ। আমি বহুবার গ্রামের বাড়িতে গিয়েছিলুম, থেকেও এসেছি, কখনো কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবার নন্দিনীকে নিয়ে টাকদহ যাবার পর থেকেই সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে ঠাকুরমশাই। নন্দিনীর আচার আচরণেও একটা পরিবর্তন আমি টের পেয়েছি। শেষে বাধ্য হয়ে বন্ধু কিশোরীকে আমি সমস্ত ঘটনাটা খুলে বললাম। তা কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। কিশোরী সব শুনে আপনার কথা বলল। আমি অতীতেও কিশোরীর কাছে বহুবার আপনার নাম শুনেছি, তাই বিলম্ব না করে আপনার শরণাপন্ন হলাম ঠাকুরমশাই। আপনি এর একটা বিহিত করুন। নন্দিনী যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে তার একটা ব্যবস্থা করুন, নইলে ওর মামার কাছে আমি কি জবাব দেব? আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। নন্দিনী অনাথ, ছোট থেকে মামাবাবুর কাছে মানুষ হয়েছে। মামাবাবু মানে ব্রজমোহন বাবু আমার বাবার ঘনিষ্ঠ মিত্র কালীকিঙ্কর চাটুর্য মহাশয়ের প্রতিবেশী। তা কালীকিঙ্কর জ্যাঠামশাই আমাদের সম্বন্ধটা করিয়ে দিয়েছিলেন। নন্দিনী টাকদহে যাওয়ার পর থেকে না ঠাকুরমশাই বদলে গেছে কেমন একটা। মানে দিন 15 আমাদের সেখানে থাকার পরিকল্পনা ছিল, কিন্তু 7 দিনের মাথাতে আমাদের ফিরে আসতে হলো। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, আর তারপর থেকেই গোলমালের শুরু। এমনকি ওখান থেকে ফিরে আসার পরেও সেই সমস্যার কোনো সমাধান হয়নি। সব সময় কোনো একটা কারণে নন্দিনী কেমন একটা তটস্থ ভীত সন্ত্রস্ত হয়ে থাকছে। কোনো প্রশ্ন করলে হতবুদ্ধির মতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে যায়। ঘরের কোণে গিয়ে বসে থাকে, আপন মনে কিসব বিড়বিড় করে বলতে থাকে, আবার মাঝে মধ্যে কিছু দেখে ভয়ে চিৎকার করে ওঠে। আমাকে সম্পূর্ণ ঘটনাটা সবিস্তারে বলো দেখি ভায়া মহিম। টাকদহের বাড়িতে যাওয়ার পর প্রথম কয়েকদিন খুব খুশিতেই ছিল নন্দিনী। পাহাড়ি গ্রাম্য পরিবেশের সাথে ও দিব্যি মানিয়েও নিয়েছিল। কিন্তু তারপর হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেল কিছুই ভেবে পাচ্ছি না ঠাকুরমশাই। হতাশার সুরে বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মহিমের ভেতর থেকে। মহিম, তুমি খুব ক্লান্ত, বিধ্বস্ত, মানসিক অশান্তিতে রয়েছ। আমি বৌমার সাথে সরাসরি কথা বলতে চাই। তুমি অতি সত্বর সেই ব্যবস্থা করো। মহিম কৃতজ্ঞতা জানিয়ে তারানাথকে প্রণাম করে চলে গেল। তারানাথ কিছুক্ষণ নীরব থেকে বললেন, বেশ চিন্তনীয় বিষয়। ঘটনাটা বলতে গিয়েও কোনো কারণে থমকে গেল। মহিমের গলার স্বর রীতিমতো কাঁপছিল। নন্দিনীর সাথে কথা বললে তবেই প্রকৃত ঘটনাটা আমি অনুধাবন করতে পারবো। সেদিন অকারণেই আমি আর কিশোরী তারানাথের বাড়িতে এসেছিলাম। আকাশ পরিষ্কার, শরতের শেষ পেঁজা তুলোর মতো মেঘের ভেলা দিব্যি হাওয়ার টানে আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে। বিকেলে খেলার মাঠে বসে সেই দৃশ্য দেখে মনটা কেমন হু হু করে উঠল। মনে হলো এই মনোরম পরিবেশে তারানাথের মটলেনের বাড়িতে গেলে মন্দ হয় না। জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে গল্প শোনা যাবে দিব্যি। যেমন ভাবা তেমন কাজ। কিশোরীও এক পায়ে খাড়া ছিল। ব্যাস, দুজনে উঠে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম এক অমোঘ আকর্ষণে। বাস থেকে নেমে পাসিং শো কিনবো বলে নির্দিষ্ট দোকানের দিকে যাচ্ছি, এমন সময় কিশোরীর নাম ধরে কেউ ডাকল, কিশোরী, ও কিশোরী ভাই। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম মহিম দোকানের উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের দেখে হাত নাড়ছে।
মহিম আগে কিশোরীদের মেসেই থাকত। ইদানিং বিবাহ করে যৌতুক হিসেবে পাওয়া নন্দিনীদের ভবানীপুরের বাড়িতে আলাদা সংসার পেতেছে। মহিমকে দেখে এই কিশোরী এগিয়ে এলো, আমিও পিছু নিলাম। আরে অনেক দিন পর দেখা পেলাম তোমার। তা মহিম ভাই কেমন আছো বলো? তোমার সব কুশল তো? তা এদিকে হঠাৎ কি মনে করে গো? হ্যাঁ, তোমাদের শুভকামনা। এতদিন তো সব ঠিকঠাক ছিল, কিন্তু ইদানিং। কথাটা শেষ হলো না। মহিম ম্লান মুখে এটুকু বলে চুপ করে গেল। মহিমকে দেখে আমারও খটকা লাগছিল। ও যেন ঠিক ওর মধ্যে নেই, বেশ অন্যমনস্ক, সবসময় কোনো গভীর চিন্তায় ডুবে আছে। আমি সৌজন্যের খাতিরেই বললাম, এত কি চিন্তা করছো বলো তো মহিম ভায়া? নতুন সংসার পেতেছ, এখন তো মন প্রফুল্ল থাকার কথা, অথচ তুমি এত উদাসীন হয়ে আছো। কিছু কি ঘটেছে? খুলে বলো আমাদের। একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে বিভূতিদা। আমি কি করব ভেবে কুল কিনারে পাচ্ছি না। আমার স্ত্রী নন্দা, মানে নন্দিনী, হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে। ওকে নাকি কে সর্বক্ষণ ছায়ার মতো অনুসরণ করে। দুটো রাগী লাল লাল চোখ অনবরত নাকি ওকে তাড়া করে বেড়াচ্ছে। আগে সেই নন্দা আর নেই বিভূতিদা, তুমি দেখলে চিনতেই পারবে না। মাত্র 1.5 বছর হলো বিবাহ হয়েছে আমাদের, অথচ ওর মনে কোনো আনন্দ নেই। ভয় তটস্থ হয়ে থাকে সবসময়। বেশিরভাগ সময় ঘরের কোণে চুপটি করে জড়সড় বসে থাকে। আমি অফিস থেকে ফিরে এলে একটু হাসে, 2-1 কথা বলে, রামুকে খাবার দিতে বলে, ব্যাস, তারপর আবার চুপ হয়ে যায়। সব সময় একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে ওকে। জিজ্ঞাসা করলে স্পষ্ট করে কিছুই বলতে পারে না, কেবল একটাই কথা বলে। ও এসেছে, ও এসেছে। না না, ও আমাকে ছাড়বে না, আমাকে আমাকে ছাড়বে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। কি করবো, কি করবো? আমাকে আমাকে বাঁচাও মহিম, আমাকে বাঁচাও। আমি যে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ও ছাড়বে না, ও আমাদের আমাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। তারপর আমাকে আঁকড়ে ধরে একটা বাচ্চা মেয়ের মতো কাঁদতে থাকে। বিভূতি ভায়া, তুমি মহিমকে নিয়ে ঠাকুর মশাইয়ের বাড়িতে চলে যাও। ওর এই ঘোর বিপদের দিনে একমাত্র উনিই সঠিক পথ দেখাতে পারবেন। আমি তেলে ভাজা আর পাসিংশোটা কিনে নিয়েই আসছি। কিশোরীর কথা মতো আমি মহিমকে নিয়ে তারানাথের মটলেনের সেই বিখ্যাত বাড়িতে চললাম। শুনলাম চারি মায়ের বিয়ের কথাবার্তা চলছে, পরের হপ্তায় পাকা দেখা। খবরটা শুনে একদিকে যেমন আনন্দিত হলাম, তেমনি মনটা খানিকটা বিষাদেও ভরে গেল। মেয়েটা ঘরদুয়ার শূন্য করে চলে যাবে। চারির কথা ভাবছি, এমন সময় চারি এসে হাজির হলো তেল জবজবে মুড়ির বাটি আর আদা চায়ের পেয়ালা, পিরিচ ইত্যাদি নিয়ে। হাসি মুখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কাকাবাবু আপনারা বসুন, আমি তেলে ভাজাগুলো গরম করে আনছি। তবে কথাগুলো হাসি মুখে বললেও চোখের কোণে বিষাদের অশ্রু চিকচিক করতে দেখলাম। বাবাকে ছেড়ে চলে যেতে হবে ভেবেই বোধ করি সেই দুঃখের ছায়াটা ফুটে উঠেছে চারিমায়ের চোখে মুখে। যাই হোক, মহিমের কথা শুনে তারানাথ তার স্ত্রী নন্দিনীর সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করলেন। মহিম সম্মতি জানিয়ে আমাদের সাথে কিছু জরুরি কথা বলে চলে গেল। পরের দিন বিকালে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে কিশোরীর কথা মতো ওর মেসে গিয়ে হাজির হলাম। মহিম স্ত্রী নন্দিনীকে নিয়ে আগেই মটলেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি আর কিশোরীও তারানাথের বাড়ির পথে পা বাড়ালাম। মহিমের স্ত্রী নন্দিনী খাস কলকাতা শহরের বনেদি পরিবারের মেয়ে। নন্দিনী আধুনিকা হলেও বেশ শান্ত এবং ধীর স্থির বিনীত স্বভাবের। গুরুজনদের রীতিমতো সম্মান করে। ঠাকুরমশাইয়ের সাথে সাথে আমাকেও প্রণাম করে আশীর্বাদ নিল। চারি বাড়িতে ছিল না, শুনলাম সকালে সে মাতুলালয়ে গেছে। তারানাথ ব্যস্ত সমস্ত হয়ে হেঁসেলে যাচ্ছিলেন। নন্দিনী তাঁকে বসতে বলে নিজেই হেঁসেলে ঢুকে সকলের জন্য চা করে নিয়ে এলো। প্রণাম করার সময় লক্ষ্য করিনি, নন্দিনী যখন চা দিতে এলো তার চোখ মুখের অবস্থা দেখে শিউরে উঠলাম। এ কি চেহারা হয়েছে তার,
কিশোরী মহিমের বিবাহ ও বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেও আমি সে সময় কলকাতায় ছিলাম না, তাই নিমন্ত্রণ রক্ষা করতে পারিনি। তবে গত বছর দুর্গাপুজোয় নবদম্পতির সাথে দেখা হয়েছিল। তখনকার দেখা সেই পান পাতার মতো সুন্দর মুখশ্রী আর নেই। তোবড়ানো গাল, কোটরগত চোখ, জীর্ণ শীর্ণ চেহারা দেখেই মনে হবে হয় কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত বা দুশ্চিন্তায় দিন কাটছে বা ভয়ঙ্কর কোনো বিপদের মধ্যে আছে। এবার একটু বসো মা, তোমার শরীর অতিশয় দুর্বল। বিশ্রাম নিয়ে যা যা ঘটেছে সব খুলে বলো আমাকে। মহিম ভায়া ঘটনাটার ওপর তেমন কোনো আলোকপাত করতে পারেনি। নন্দিনী খানিকক্ষণ অবনত মুখে বসে থাকার পর একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, আমার দাদা শ্বশুরের বাড়ি দার্জিলিংয়ের টাকদহতে। চা বাগানে ঘেরা মনোরম গ্রাম্য পরিবেশে আমাদের দিনগুলো ভালোই কাটছিল। একদিন কাজের মেয়ে চম্পার সাথে ওদের বস্তিতে ঘুরতে গেলাম। গ্রামবাসীদের সেই চমৎকার ব্যবহার আর সেই চোখ চুরানো প্রাকৃতিক সৌন্দর্য আমায় ভীষণ আকর্ষণ করেছিল। প্রত্যেক দিন সকালে চম্পা এসে আমায় বেড়াতে নিয়ে যেত। পাহাড়ে তো দুপুরটাই বিকেল, তারপরেই তো ঝুপ করে সন্ধ্যা নেমে যায়। একদিন আমার স্বামী জরুরি কাজ নিয়ে কার্শিয়াং গিয়েছিলেন। আমি একাই সন্ধ্যের মুখে ওই পাহাড়ের নির্জন পথে হাঁটতে বেরোলাম। চম্পা তখন রাতের রান্নায় ব্যস্ত। আসলে ও তো রোজ সন্ধ্যার সময় রান্নার কাজ সবকিছু মিটিয়ে নিজেদের বস্তিতে চলে যেত, তাই জন্যই। সে যাই হোক, পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, চারপাশে সবুজ নিবিড়, সেই সবুজ নিবিড় অরণ্যে ঘেরা চড়াই উতরাই আলো আধারির মধ্যে দিয়ে আমার হাঁটতে না বেশ ভালো লাগছিল। চারদিকটা তখন নিঝুম, নিস্তব্ধ। হাঁটতে হাঁটতে দূরে পাইন বনের দিকে চোখ চলে গেল। দেখলাম একটা রাতচরা পাখি ডানা মেলে গাছগাছালির মাথা ছুঁয়ে খিখি শব্দ করে উড়ে যাচ্ছে। অত দূর থেকেও পাখিটার ওই ডানা ঝপটানোর শব্দটা আমি স্পষ্ট শুনতে পেলাম। দেখে মনে হলো পাইন বনটা যেন হঠাৎ আমার খুব কাছে চলে এসেছে। ভাবলাম স্বপ্ন দেখছি বুঝি। নিজের গায়ে একবার চিমটি কেটে পরখ করেও দেখলাম পাইন বনটা আমার কাছে নয়, আমি যেন কেমন ঘোরের ভিতর পাইন বনের কাছে চলে এসেছি। কিন্তু পরক্ষণেই আবার মনে হলো না না, পাইন বনের দূরত্ব তো অনেকটা, এতখানি পথ আমি কি করে পেরিয়ে এলাম? এ যে অসম্ভব। তবে কি কেউ আমাকে এত দূরে নিয়ে এলো? কিন্তু তাই বা কি করে সম্ভব হবে? আমি তো বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছিলাম না। কথাগুলো ভাবতে ভাবতে আমি কেমন অন্য জগতে চলে গিয়েছিলাম। হঠাৎই একটা খচখচ করে আওয়াজ হলো। আমি হুঁশ ফিরে পেলাম। দেখলাম পাখিটার ডানা ঝাপটে উড়ে যাচ্ছে। কিন্তু তারপর কি যে হলো, চারপাশটা আচমকা একরাশ কুয়াশায় কেমন ঢেকে গেল। আমি আর পাখিটাকে দেখতে পেলাম না, অথচ তার ওই কর্কশ স্বর তখনও আমার কানে আসছিল। মুহূর্তের মধ্যেই সেই স্বর পাল্টে তা পরিণত হলো আর্ত চিৎকারে। মনে হলো কেউ যেন ওই পাখিটার গলাটা টিপে ধরেছে আর সে বাঁচার আকুতিতে ছটফট করছে। আমি ছুটে গেলাম সেদিকে, আমি ছুটে গেলাম। আপনা থেকেই তখন কুয়াশার চাদরটা সরে গেল। তারপর যে দৃশ্যটা দেখতে পেলাম তাতে আমার বুকে রক্তটা হিম হয়ে গেল। দেখলাম একটা কালো জোব্বা পরা দীর্ঘকায় লোক
পাখিটার গলায় এক মোচড়ে ছিঁড়ে নিয়ে কচকচ করে চিবিয়ে খেতে লাগলো। চারপাশের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল বিকট অট্টহাসিতে। আমি লোকটার উদ্দেশ্যে গালিগালাজ করতে লোকটা প্রথমে থমকে গেল, তবে তারপরে আমার দিকে শোন দৃষ্টিতে তাকিয়ে ওই রক্তমাখা লাল সাদা দাঁতগুলো বের করে হেসে পরিষ্কার বাংলায় বলল, তুই টাকদার চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকার মহিম চৌধুরীর স্ত্রী, তাই না? এই অঞ্চলে নতুন কেউ এলেই আমার কাছে খবর চলে আসে। দুদিনের জন্য বেড়াতে এসে একেবারে সোজা আমার আস্তানায় চলে এসেছো দেখছি। ঘটনাটা দেখে ফেলেছো তাহলে? আর কি কি দেখেছো শুনি? অতিরিক্ত কৌতূহল ভালো না। পাখিটার ওই মর্মান্তিক মৃত্যু দেখে আমার শরীর খারাপ লাগছিল। আমি লোকটার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু ওই ভয়ঙ্কর দর্শন লোকটা হঠাৎ করেই আমার পথ আটকে দাঁড়ালো। একদম কাছ থেকে দেখে বুঝলাম লোকটাকে দেখতে পুরো পাক্কা শয়তান জিনের মতো। মিশমিশে কালো গায়ের রং, মোটা লোমশ ভ্রু, জবা ফুলের মতো টকটকের লাল আয়তকার ধূর্ত চোখ, ঠোঁট দুটো ভারী মোটা আর ছকছকে ধারালো দাঁতের শাড়ি, ওই নেকড়ের মতো দুটো ধারালো সদন্ত উঁকি মারছে ওর মুখের দুপাশ থেকে। লাল টুকটুকে রক্তমাখা জিভটা বের করে সে বাঁকা হাসি হাসছে। বাপড়ি চুল কালো জব্বার ওপর দিয়ে পিঠ পর্যন্ত নেমে গেছে। কানে মাখড়ি, গলায় শয়তানের মুখ আঁকা গোল তাবিজের মালা। হঠাৎই ওর মুখের আদলে কেমন একটা পরিবর্তন ঘটে গেল। চোখ মুখ যেন নেকড়ের মতো হিংস্র। আমি যে বাড়িতে নেই, চম্পা সেটা ওদিকে টের পেয়েছিল। আমাকে খুঁজতে খুঁজতে সে পাইন বনের কাছে চলে এলো। আর লোকটা চম্পাকে দেখে খানিকক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চম্পা ভয়ে কাঁপতে কাঁপতে অনুনয় বিনয় করে বলল, बीबी जी को छोड़ दीजिए बाबू साहब, कृपा करके छोड़ दीजिए। आपके बारे में उसे कुछ मालूम नहीं था। কিন্তু লোকটা চম্পার কথা গ্রাহ্যই করল না। শয়তানটা আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে রাগী গলায় হিন্দি বাংলা মিশিয়ে বলল, একবার যখন আমার ঠিকানায় এসে পড়েছিস, তোর মুক্তি নাহি। तू जहां भी जाएगी मेरे परछाई तेरे साथ चलेगी। কথাগুলো বলতে বলতেই বিশ্রী হাসিতে ফেটে পড়ল ওই অদ্ভুত বিকট দর্শন লোকটা। চম্পার অনেক অনুরোধ উপরোধের পর লোকটা আমাকে তখনকার মতো ছেড়ে দিল বটে, কিন্তু ওখান থেকে চলে যাওয়ার মুহূর্তেই পিছন থেকে আবার এক প্রস্তুত বিকট হাসি হাসতে হাসতে পাইন বনের ভিতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ওদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু চম্পা যে কিছুতেই আমাকে একা রেখে বস্তিতে যেতে চাইল না। আমাকে বারবার সাবধান করে বলল, ও খুব খতরনাক আদমি আছে बीबी जी, তুমি একা কোথাও যেও না। রাতে আমার স্বামী বাড়ি এলে ঘটনাটা খুলে বলে ওকেও সাবধান করে দিল। ওই দিন থেকেই আমার সঙ্গে না এরকম সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। দিনে রাতে সব সময় যেন দুটো রাগী লাল চোখ আমাকে তাড়া করে বেড়ায়। আমার এই দুর্দশা দেখে না চম্পা একদিন আমার স্বামীকে পরামর্শ দিয়ে বলল, भैया भाभी जी को लेकर तुरंत कोलकाता वापस जाओ, यहाँ रहना ठीक नहीं होगा। ওই দিন থেকেই আমি একা ঘরে থাকলে ওই অদ্ভুত দর্শন লোকটার ওই কুৎসিত বিকট হাসির শব্দ শুনতে পাই। ঘটনার বিবরণ দিতে গিয়ে নন্দিনীর চোখ মুখ ভয়ে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। বাইরে সন্ধে ঘনিয়ে এসেছিল। খোলা জানালা দিয়ে কিছু দেখে নন্দিনী ভয়ার্ত কণ্ঠে বলে উঠল,
ওই ওই যে ওই যে ওই যে ঠাকুরমশাই, ওই ওই যে ওই লোকটা ওখানে ওখানে চলে এসেছে ওই লোকটা। আমাকে বাঁচতে দেবে না ঠাকুরমশাই, আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না। মহিম সঙ্গে সঙ্গে জানলার দিকে ছুটে গেল। ঘটনার আকস্মিকতায় আমি আর কিশোরী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। বিস্ময়ের ঘোর কাটতেই দৌড়ে গেলাম জানালার দিকে, কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মহিমও ব্যর্থ হয়ে তক্তপোষে এসে বসল। পরস্পরের মুখ চাওয়াচাই সার হলো আমাদের। ওদিকে ঠাকুরমশায়ের মধ্যে কিন্তু কোনো ভাবান্তর দেখা গেল না। যদিও তিনি তখন ইহজগতে বিচরণ করছিলেন না, নিবিষ্ট মনে ধ্যানমগ্ন ছিলেন। দেখে আশ্চর্য হয়ে গেলাম, ধ্যানরত হলেও ঠোঁটের কোণের হাসির রেখা অব্যাহত রয়েছে। এ কেবল তারানাথের পক্ষেই সম্ভব। মাঝে মাঝে কিছু চমকপ্রদ ঘটনা তার অলৌকিক ক্ষমতার পরিচয় দেয়। যদিও সময়ে অসময়ে তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা বা অভিজ্ঞতাকে ছেলে ভোলানো মন গড়া গপ্প বলে চালিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেও আমরা পিছপা হই না। কিছুক্ষণ পর ধ্যান ভঙ্গ করে তারানাথ উঠে দাঁড়ালেন। মহিম ও নন্দিনী তারানাথের ধ্যান ভঙ্গের অপেক্ষা করছিল। ঠাকুরমশাই নিশ্চয়ই কোনো বিধান দেবেন এই আশায়। তারানাথ মহিমকে নিরাশ করলেন না বটে, কিন্তু যা বললেন তা রীতিমতো ভয়ের উদ্রেক করে। তারানাথ মহিমকে আড়ালে ডেকে নিয়ে ঘটনার ব্যাখ্যা দিলেন। বললেন, আমি ধ্যান যোগের দ্বারা যতটুকু অবগত হয়েছি তাতে বর্তমানে নন্দিনীর পদে পদে বিপদের সম্ভাবনা প্রবল। বৌমার চারপাশে একটা ভয়ঙ্কর কালো ছায়াকে বিচরণ করতে দেখেছি। সে তার আজ্ঞাবাহী দাস, যে বৌমাকে বশে এনে গ্রাস করতে চায়। খানিক আগে জানালার বাইরে নন্দিনী তাকেই দেখেছে। হুবহু একই রকম দেখতে আরও একটি পৈশাচিক সত্তা, ইচ্ছে মতো সূক্ষ্ম দেহ ধারণ করে সর্বত্র বিচরণ করতে পারে। সে অসীম ক্ষমতার অধিকারী। তাগদহের পাইন বনের যে ঘটনার কথা বৌমা আমায় বলেছেন তা কেবল তার সাথেই ঘটেনি, ইতিপূর্বে আরও অনেকের সাথেই ঘটে গেছে। এরা সকলেই বিবাহিতা নারী। উদ্দেশ্য সিদ্ধির পর তারা প্রত্যেকে মৃত্যুবরণ করেছে। আমি বৌমাকে আপাতত কয়েকদিনের জন্য বেঁধে দিচ্ছি। মহিমকে অপেক্ষা করতে বলে তারানাথ নন্দিনীকে নিয়ে দেবগৃহে প্রবেশ করলেন। গঙ্গা জল ছিটিয়ে দেহশুদ্ধি আসন শুদ্ধি করে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। মন্ত্রটি যেমন বিশাল তেমনই বিচিত্র। আমরা বৈঠকখানায় বসে কিয়দংশ শুনতে পেলাম মাত্র, বাকিটা দুর্বোধ্য মনে হল। নরসিংহ মন্ত্রে মোর অঙ্গের নাই ধ্বংস। তারানাথ অবশ্য নিবিষ্ট মনে মন্ত্রপাঠ সম্পন্ন করে নন্দিনীকে শিখিয়ে দিলেন। বললেন, প্রত্যহ সকাল বা সন্ধ্যায় স্নান করে দেবালয়ে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ দেহে 3 বার এই স্বয়ং সিদ্ধ মন্ত্রটি পাঠ করে 5 বার বুকে ফুঁক দিও মা। তাহলে পরবর্তী 24 ঘন্টা তুমি সুরক্ষিত থাকবে। তারানাথ উপাসনা গৃহ থেকে বেরিয়ে এসে মহিমকে বললেন, নন্দিনীর গাত্রবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ওর কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। বৌমার জন্মলগ্নে তিথি, নক্ষত্র, গ্রহের অবস্থান সম্পর্কে অবিলম্বে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন। আমি সময় মতো গণনা করে দেখে তোমাকে খবর দেব। যাগে, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। যাও, বৌমাকে সাবধানে বাড়ি নিয়ে যাও।
নিজেদের গাড়ি নিয়ে এসেছিল মহিম। মটলেনের এই সরু গলি গাড়ি প্রবেশের জন্য উপযুক্ত নয়, তাই গাড়ি চালক গাড়ি নিয়ে মোড়ের মাথায় অপেক্ষারত ছিল। মহিম আর নন্দিনী হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ল। এক রাশ কালো ধোঁয়া ছেড়ে হুশ করে বেরিয়ে গেল গাড়িটা। পরের দিন রোববার, তাই আমাদের ফেরার কোনো তাড়া ছিল না। আমরা আবার তারানাথের বাড়ির বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। দেখলাম তারানাথ দেরাজ খুলে কিছু পুঁথিপত্র আর পঞ্জিকা ইত্যাদি বের করে আতশ কাঁচ দিয়ে দেখছেন। আমাদের দেখে পঞ্জিকা থেকে চোখ সরিয়ে বললেন, ওহ, চোখের সমস্যাটা ইদানিং অধিক মাত্রায় বেড়ে গেছে। আসলে বুড়ো হয়ে গেছি তো, এবার ডাক্তার দেখাতেই হবে, বুঝলে ভাইয়ারা। কিশোরী কপট রাগ দেখিয়ে বলল, সে তো আজকের কথা নয়, আমি তো কবে থেকেই বলে আসছি আপনি চোখটা একবার পরীক্ষা করিয়ে নিন। তা আপনি তো আর আমার কথা শুনবেন না। তা বেশ তো, এবার নিয়ে চলো একদিন তোমাদের চেনা সেই বিলেত ফেরত ডাক্তারের কাছে। চারির বিবাহ উপলক্ষে আমারও না হয় একটা নতুন গহনা হোক চোখের। তারানাথের রঙ্গরসিকতার সাথে আমরা পূর্বেই পরিচিত। হেসে উঠলাম হো হো করে। তারানাথ ভাঁড়ার ঘর থেকে রেকাবিতে করে কিছু মন্ডা মিঠাই এনে আমাদের ধরিয়ে দিয়ে বললেন, একটু মিষ্টি মুখ করো হে তোমরা, আমি ততক্ষণে পঞ্জিকার সময় সারণীর সাথে নন্দিনীর জন্মসালটা মিলিয়ে দেখি। মিঠাই খেতে খেতে আমি আর কিশোরী চারিমায়ের আসন্ন বিবাহ নিয়ে চর্চা করছিলাম। এমন সময়ে সদর দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দ হলো। তারানাথ পঞ্জিকা রেখে উঠে গেলেন। আমরাও উৎসুক হয়ে বৈঠকখানা থেকে বেরিয়ে এলাম। কি ব্যাপার বলো তো ভাইয়া, এত রাতে বাড়িতে সচরাচর কেউ তেমন কড়াঘাত করে না, কারো কোনো বিপদ হলো নাকি? আমিও ওই একই কথাই ভাবছি, বুঝলে। তারানাথ দরজা খুলে দিতেই প্রতিবেশী নৃপেনবাবু হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করলেন। তারানাথ কোনো প্রশ্ন করবার আগেই তাঁর পায়ে ধরে কাঁপতে কাঁপতে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আমার মেয়েটাকে বাঁচান, আপনি আমার মেয়েটাকে বাঁচান ঠাকুরমশাই। কিশোরীর কথা মিলে গেল। আমরা পরস্পরের দিকে দৃষ্টিপাত করলাম। যা আশঙ্কা করছিলাম তাই হলো ভাইয়া, ব্যাপার বেশ গুরুতর মনে হচ্ছে। ভদ্রলোক মেয়েকে বাঁচানোর কথা বলছেন, সুতরাং একটা অঘটন যে ঘটে গেছে তার বুঝতে বাকি রইল না। আহা নৃপেন, আরে করো কি? আরে ওঠো ওঠো, আগে বৈঠকখানায় বসে একটু জিরিয়ে নাও দেখি, তারপর তোমার সব কথা শুনব। নৃপেনবাবু অতি সজ্জন মানুষ। যেদিন থেকে মটলেনে তারানাথের গৃহে আমাদের যাতায়াত, সেদিন থেকেই ওনার সাথে আমাদের পরিচয়। প্রতি শনিবার সন্ধ্যায় নিয়ম করে চারিমায়ের দেওয়া হরির লুটের বাতাসা নিতে আসেন। আমরাও গপ্প শুনতে মাঝে মাঝে শনিবার করেও মটলেনে হানা দিয়ে থাকি। সেই সূত্রেই ওনার সাথে পরিচয়। সদা হাস্যময় অমায়িক স্বভাবের মানুষটা যেভাবে ভেঙে পড়েছেন তা দেখে মনটা খারাপ হয়ে গেল। কিশোরী নৃপেনবাবুকে ধরে একটা নতুন কেনা গদি আঁটা চেয়ারে হেলান দিয়ে বসিয়ে দিল। ভদ্রলোক রীতিমতো হাঁপাচ্ছিলেন। আমি ঘরের কোণে রাখা কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে ওনার হাতে দিলাম। উনি ঢকঢক করে পুরো জলটা খেয়ে নিলেন। তারপর সামান্য কেশে ধরা গলায় বললেন, আপনি তো জানেন ঠাকুরমশাই, আমার মেয়ে ললিতার বিবাহ হয়েছে মেমারিতে, দেবপুরের মোড় থেকে একটু ভেতর দিকে গন্ধর্বপুর গ্রামে। জামাইয়ের চাকরি সূত্রে মেয়ে তার সাথে দুর্গাপুরের কোয়ার্টারে থাকে। দুদিন আগে জামাই মেয়েকে নিয়ে গন্ধর্বপুরে নিজেদের ভিটেতে আসে দিন কয়েকের ছুটি নিয়ে। ললিতা বিবাহের পর লেখাপড়া ছাড়েনি। জামাই আধুনিক মনস্ক, মেয়েকে দুর্গাপুরে একটা নবনির্মিত
নির্মিত মহিলা কলেজে ভর্তি করে দিয়েছেন। ললিতার প্রিয় বিষয় ইতিহাস। গতকাল বিকেলে গ্রামের নির্মল মাস্টারের বাড়িতে ইতিহাস পড়তে গিয়েছিল। শ্বশুর বাড়ি থেকে মাস্টারের বাড়ি 10 মিনিটের পথ। হ্যাঁ, 10 প্রতিদিনের মতো গতকালও প্রতিবেশী মালার সাথে ওর সাইকেলে পড়া বুঝতে নির্মল মাস্টারের বাড়ি গেছিল। যাওয়ার সময় কোনো অসুবিধে হয়নি, কিন্তু পড়ে ফেরার সময় সন্ধে হয়ে যায়। আমবাগানের কাছে এসে গাছপালার ফাঁকে জোনাকি জ্বলতে দেখে ললিতা মালাকে থামতে বলে। ললিতা জোনাকি দেখতে ভালোবাসে, হ্যাঁ, ছোট থেকে। সাইকেল থেকে নেমে জোনাকি ধরতে ছুটে যায়। মালা ওকে যেতে বারণ করে, কারণ মালার মনে হয়েছিল জোনাকির আলো ছাড়াও ওখানে অন্য কিছু চলছে। ললিতার নিষেধ না শুনে ধরতে গেলে জোনাকিরা উড়ে যায়, আর শুধু দুটো গোলাকার বস্তুকে জ্বলজ্বল করতে দেখা যায়। মালা ললিতার হাত ধরে টেনে বলে, ওটা কোনো জোনাকি নয় রে ললিতা, আমার মনে হয় ওটা কোনো বন্য সাপদের চোখ। ওখানে যাস নে, আমার কথাটা শোন, বাড়ি চল। আশেপাশে কেউ নেই রে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমাদের বাড়ির পিছনের বাগানে অনেক জোনাকি আছে, ওখানে গিয়েই না হয় যত খুশি দৌড়িস। কিন্তু ললিতা কিছুতেই মালার কথা গ্রাহ্য করে না। সে আম বাগানের ভেতর দিকে ঢুকে যায়। ললিতা যত এগোতে থাকে জ্বলন্ত চোখ দুটো ততই পিছোতে থাকে। চোখ দুটো ললিতাকে আকর্ষণ করে আরো ভেতরে টেনে নিয়ে যায়। ললিতাকে আর দেখা যায় না, চোখের নিমেষে উধাও হয়ে যায়। মালা ভয়ে সাইকেল চালিয়ে দ্রুত গ্রামে ফিরে আসে। ললিতার শ্বশুর মশাইকে সম্পূর্ণ ঘটনাটা জানায়। উনি গ্রামবাসীদের নিয়ে আমবাগানে অনেকক্ষণ ধরে তল্লাশি চালিয়ে অচৈতন্য ললিতাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আর আমার মেয়েটা জ্ঞান ফেরার পর থেকে ভুল বকছে, ও অদ্ভুত আচরণ করছে। জানলা দিয়ে কাউকে দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠছে, বলছে, কে কে কোথায় আছো? জানলা দরজাগুলো বন্ধ করে দাও। ও যে আমাকে ধরে নিয়ে যেতে এসেছে, আমাকে মারতে চায়। জানলা দরজাগুলো বন্ধ করে দাও। কে মারতে চায়, কেন ধরে নিয়ে যাবে ইত্যাদি কথা জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া যায়নি। ঠাকুরমশাই সর্বক্ষণ চিৎকার করে ওই একই কথা বলে যাচ্ছে। ঘরের কোণে ভয়ে গুটিসুটি মেরে বসে থাকছে। আহার নিদ্রা সব ত্যাগ করেছে ঠাকুরমশাই। কেউ সামনে গেলে তাকে খারাপ লোক ভেবে কখনো গালমন্দ করছে, কখনো ভয় চেঁচিয়ে উঠছে। জামাই এসে আমায় খবর দিলেন। খবরটা শোনা মাত্র আমি আপনার কাছে ছুটে এসেছি ঠাকুরমশাই। ললিতাকে সঙ্গে আনা সম্ভব হয়নি, সে অপ্রকৃতিস্থ। কাল কাক ভরে জামাই বাবাজির সাথে গ্রামে রওনা দেবো ঠিক করেছি। অনেক আশা নিয়ে এসেছি ঠাকুরমশাই, আপনি এই বিপদ থেকে আমার মেয়েটাকে বাঁচান। অনুগ্রহ করে একটিবার ললিতার শ্বশুর বাড়িতে আপনি চলুন ঠাকুরমশাই, আপনি চলুন। চিন্তায় উৎকণ্ঠায় নৃপেনবাবুর চোখ মুখের চেহারা একেবারে বদলে গেছে, কণ্ঠার হাড় অব্দি বেরিয়ে এসেছে। এত উতলা হয়েও না নৃপেন, চিন্তা করো না, আমি অবশ্যই যাব। বাড়িতে জামাই রয়েছেন, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। কাল ভোরে এসে আমায় ডেকে নিও, আমি প্রস্তুত থাকব। নৃপেনবাবু খানিক স্বস্তি পেলেন। আমাদেরও চলে যাবার সময় হয়ে এসেছিল। আমি আর কিশোরী উঠে পড়লাম। নৃপেনবাবুকে ওনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছি, এমন সময় তারানাথের গলা পেলাম। পেছন ফিরে দেখি সদর দরজায় দাঁড়িয়ে আমাদের হাতছানি দিয়ে ডাকছেন। আমরা ফের তারানাথের বাড়ির দিকে পা বাড়ালাম। আমরা কাছে আসতেই তারানাথ মুচকি হেসে বললেন, আমাকে না জানিয়েই চলে যাচ্ছ যে বড়? দাঁড়াও, তোমাদের সাথে জরুরি কথা আছে। তোমাদের বহু দিনের ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে। যাও, বাড়ি গিয়ে পোশাক আশাক প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আগামীকাল ভোর ভোর প্রস্তুত হয়ে চলে এসো, কেমন? তারানাথের কথা শুনে আমরা বনে গেলাম। আমরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এমন মক্ষম সুযোগ যে কখনো পাবো তা আশা করিনি, এবং প্রস্তাবটা যে তারানাথের তরফ থেকেই আসবে তা এক কথায় অভাবনীয় ছিল। কিন্তু ঠাকুরমশাই, নন্দিনীর যদি এর মধ্যে কোনো বিপদ হয়, মহিম তো একা আতান্তরে পড়ে যাবে।
বৌমার ওপর একটা কালো ছায়া ভর করেছে। সেই ইচ্ছে মতো তাকে চালনা করে ওকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে পারে। তবে সূক্ষ্ম দেহ ধারণ করতে সক্ষম হলেও নন্দিনীকে তার ইচ্ছের বিরুদ্ধে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবার অলৌকিক ক্ষমতা তার নেই। তবে অন্ধকার নামলেই সেই ছায়া ওর ওপর ভর করে ওকে বশে আনার চেষ্টা করবে। তখন একটা বিশেষ ক্রিয়া করতে পারলেই নিশ্চিন্ত থাকা যাবে। তারানাথের কথা শুনে মনে পড়ে গেল কিছুক্ষণ আগে উপাসনা গৃহ থেকে বেরিয়ে তিনি মহিমের হাতে রক্ষা কবচ পরিয়ে একটা কাঁচের শিশি আর কাগজের মোড়ক দিয়ে বলেছিলেন, বৌমার দেহ বন্ধন করা থাকলেও কখনো যদি বাড়ি থেকে বেরোতে দেখো, তাহলে এই মন্ত্রপুত ধুলো মাটি আর শিশির এই পবিত্র জল ওর দিকে নিক্ষেপ করে দিও। এতে ওই অশুভ শক্তি নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে, অন্তত কিছু সময়ের জন্য। আমি সময় মতো ফিরে এসে দিনক্ষণ দেখে সাধনায় বসব। দুশ্চিন্তা করো না। যাই হোক, আমি আর কিশোরী এই সুযোগ হাতছাড়া করলাম না। আপিসে কিছু একটা অজুহাত খাড়া করে দেব খন। তারানাথের সাথে বর্ধমানে যাবার জন্য আমরা দুজনেই এক পায়ে খাড়া ছিলাম। বহুদিনের সুপ্ত ইচ্ছে ছিল তারানাথের সাথে থেকে ওর গতিবিধি এবং ব্যাপক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার। ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিলাম। পরের দিন কাক ভোরে প্রস্তুত হয়ে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। স্টেশনের বড় ঘোরের নিচে আমাদের অপেক্ষা করবার কথা ছিল। মিনিট পাঁচেকের মধ্যেই তারানাথ, নৃপেনবাবু ও তাঁর জামাতা সোমেশ্বর এসে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর আমাদের ট্রেনের ঘোষণা হলো। ট্রেন এসে গেল সময় মতো। আমরা উঠে রওনা দিলাম। বেলা 11টার মধ্যে দেবপুরের মোড়ে পৌঁছে গেলাম। সেখানে আমাদের জন্য গরুর গাড়ি অপেক্ষা করছিল। সোমেশ্বর আমাদের খাতির করে গরুর গাড়িতে উঠিয়ে দিল। যেতে যেতে দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। গ্রাম আমায় বরাবর টানে। আমিও তো গ্রামেরই ছেলে। শস্য ক্ষেত, পুকুর ঘাট, খেলার মাঠ, ধু ধু প্রান্তর, চারপাশে শুধু সবুজের ছড়াছড়ি। কিশোরীও মুগ্ধ হয়ে তাকিয়েছিল। গরুর গাড়িতে বসে সোমেশ্বরের সাথে আমাদের আলাপ হয়ে গেল। তবে কথা বলতে বলতে সোমেশ্বরের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করলাম। বুকটা কেঁপে উঠল ক্ষণিকের জন্য। কি জানি ললিতা কি অবস্থায় আছে এখন। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আধ ঘন্টার মধ্যেই আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। সোমেশ্বরদের বাড়ির সামনে গরুর গাড়ি থেকে নামতে নামতেই একটা কান ফাটানো আর্তনাদ পেয়ে আমরা চমকে উঠলাম। সোমেশ্বর ম্রিয়মাণ হয়ে বলল, এই যে আবার শুরু হয়ে গেছে। আবার কিছু দেখে ভয় পেয়েছ নির্ঘাত? সোমেশ্বর ছুটে গেল বাড়ির ভিতরে। আমরাও তাঁকে অনুসরণ করে বাড়ির উঠোনে প্রবেশ করলাম। সোমেশ্বরের বাবা কাকা আমাদের আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে গেলেন। তারানাথ উঠোনে পা দিয়ে ঝোলা থেকে একটা চৌকো ছোট কাঁচের টুকরো বের করে বুড়ো আঙুলের ওপর ধরে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বললেন, অপশক্তির কালো ছায়া গ্রাস করেছে বাড়িকে। সবাই আঁতকে উঠলেন তারানাথের কথা শুনে। তারানাথ এবার শটান বাড়ির দোতলায় উঠে গেলেন। আমরাও তাঁর পিছু নিলাম। দোতলার শেষ প্রান্তে সোমেশ্বরের ঘরে তখন এক হুলুস্থুলু কাণ্ড শুরু হয়ে গেছে। আচরণ ক্রমশ হিংস্র হয়ে ওঠায় ললিতাকে কবরেজ মশাইয়ের পরামর্শ অনুযায়ী ওই ঘরে একা রাখা হয়েছিল। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে দেখলাম ললিতা মেঝেতে চতুষ্পদের মতো 4 হাত পায়ে ঘুরপাক খাচ্ছে। কখনো জোরে ছুটছে, ঘোড়া যেমন সামনের পা দুটো তুলে লাফ দিয়ে চি চিঙি করে, চতুষ্পদের ভঙ্গিতে ললিতাও তেমন সামনের দিকে হাত তুলে লাফিয়ে উঠে চিৎকার করে বিকট অট্টহাসিতে ফেটে পড়ছে। সে যে আর নিজের নিয়ন্ত্রণে নেই। কোনো অদৃশ্য শক্তি যে নিজের অঙ্গুলি হেলনে তাকে চালনা করছে তার বলার অপেক্ষা রাখে না। নৃপেনবাবুর চোখে জল এসে গেল ললিতার করুণ পরিণতি দেখে। অসহায়ের মতো নীরবে অশ্রুপাত করা ছাড়া তাঁর আর কী বা করার ছিল।
তারানাথ একটা ছোট ত্রিশূল হাতে নিয়ে জয় শিব শম্ভু বলে ললিতার মাথায় ছোঁয়াতেই সেই কান ফাটানো আর্তনাদ থমকে গেল। মোটা খসখসে পুরুষালী কণ্ঠস্বরের আর্তনাদটা ললিতার যে নয় তা বলাই বাহুল্য। তারানাথ সঙ্গে সঙ্গে ঝোলা থেকে সুদর্শনের মূর্তি বের করে সুদর্শনা মহাবিষ্ণু দেবতা সুদর্শনের নাম জপ করে 6 অক্ষর বিশিষ্ট সুদর্শন স্বরক্ষরী মন্ত্র উচ্চারণ করতেই ললিতা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। তারপর ললিতার গলায় ত্রিমুখী রুদ্রাক্ষের কবচ পরিয়ে দিয়ে হাসি মুখে তারানাথ বললেন, ললিতার বুক ফুঁড়ে যে আর্তনাদ নির্গত হয়েছিল তা এই মুহূর্তে বিলীন হয়ে গেছে, তবে বিপদের সম্ভাবনা এখনো রয়ে গেছে। অবিলম্বে গৃহবন্ধন করা প্রয়োজন। তবে তার আগে দিক অনুযায়ী তোদের গৃহের বাস্তু দোষ কাটাতে হবে, নইলে কোনো অসতর্ক মুহূর্তে সেই অপশক্তি পুনরায় এ বাড়িতে প্রবেশ করে ললিতাকে বশীভূত করে নিতে পারে। উত্তর দিকের বাস্তু মন্ত্র হল কুবেরের গায়ত্রী মন্ত্র। কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ। বাস্তুশাস্ত্রে উত্তর দিকটি অর্থের সাথে জড়িত, ফলে কুবের গায়ত্রী মন্ত্র জপ করলে গৃহের অশুভ শক্তি বিনাশের পাশাপাশি এটি গৃহে ধনলাভের পথ প্রশস্ত করে। ওং যক্ষায় বিদ্মহে বৈশ্রবণায় ধীমহি তন্নো কুবের প্রচোদয়াৎ। উত্তর দিকের কুবের গায়ত্রী মন্ত্র জপ করে ক্রমে ক্রমে দক্ষিণ পূর্ব পশ্চিম দিক অনুযায়ী মন্ত্র পাঠ করে বাস্তু দোষ কাটাতে সক্ষম হলেন তারানাথ। এরপর এক মুঠো ধুলো হাতে নিয়ে গৃহের চারদিকে 7 বার ছড়িয়ে গৃহবন্ধন মন্ত্র পাঠ করে প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। সেই বিশাল মন্ত্র আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে মনে রাখা কোনো মতেই সম্ভব নয়। যাই হোক, অবশেষে গৃহলক্ষ্মী ললিতা সুস্থ হয়ে ওঠার সাথে সাথে শ্বশুরবাড়ির হারানো সুখ শান্তি পুনরায় ফিরে এলো। এত তাড়াতাড়ি সবকিছু মিটে যাবে তা ছিল আমাদের কল্পনার ঊর্ধ্বে। তারানাথ পরদিন ভোর ভোর কলকাতা ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। নৃপেনবাবুকে জানানো হলো। ললিতার শ্বশুরমশাই অগ্নিশ্বরবাবু তারানাথকে গড় করে আরও একটা দিন কাটিয়ে যাওয়ার অনুরোধ উপরোধ করতে লাগলেন। তারানাথ তাঁকে বিশেষ কাজে কলকাতার বাইরে যাবার কথা জানিয়ে তখনকার মতো ক্ষান্ত করলেন। রাতে এক প্রস্থ এলাহি ভোজের পর তারানাথ মিঠা পান মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, জামা কাপড় গুছিয়ে নাও হে বিভূতি আর কিশোরী ভায়া, গন্ধর্বপুরের কাজ তো শেষ। ললিতা এখন আপাতত নিরাপদ। এবার আমাদের টাকদা যেতে হবে। আমি আর কিশোরী দুজনেই চমকে উঠলাম। তবে টাকদা যাওয়ার কথাটা শুনে যথেষ্ট আনন্দিতও হয়েছিলাম মনে মনে। কিন্তু আপাতত নিরাপদ কথাটা কেন বললেন? ললিতা কি তাহলে এখন পুরোপুরি নিরাপদ নয়? এখনও ওর বিপদ কাটেনি? না, আপনি তো কোনো কাজ অসমাপ্ত রাখেন না কখনো, তাহলে ললিতার ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? কিশোরী প্রশ্ন মানে বিদ্ধ করল তারানাথকে। তিনি কিন্তু কিশোরীর কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না, শুধু মুচকি হেসে বললেন, রোসো রোসো, আরে সবুরে মেওয়া ফলে কিশোরী ভায়া। অর্থাৎ তিনি এখনই কিছু জানাতে চান না আমাদের। আমরা তারানাথের এইরূপ আচরণের সাথে পূর্বেই পরিচিত, তাই তাঁকে আর ঘাঁটালাম না। শত অনুরোধ উপরোধ করলেও তাঁকে দিয়ে আর একটি শব্দ বলানো যাবে না, তাই কিশোরী চুপ করে গেল। মধ্যরাতে ঘরের ভেতর খুট করে একটা আওয়াজ হলো। নরম পালকের গদিতে শোয়ার অভ্যাস আমাদের নেই। শক্ত ইঁটের মতো জাজিমওয়ালা পালঙ্কে শুয়েই বরং আমাদের আরামের ঘুম আসে। তাই ঘুম আসছিল না। শুয়ে শুয়ে আকাশ কুসুম ভাবছিলাম। কিশোরীর অবস্থাও তথৈবচ, এপাশ ওপাশ করছিল। শব্দটা কানে যেতেই আমরা সচকিত হয়ে উঠে বসলাম। গ্রামে সন্ধ্যের মুখে অথবা রাতে লোডশেডিং হওয়া কোনো নতুন ব্যাপার নয়।
নিয়ম মাফিক সেদিন রাতেও আলো পাখা নিভে গেছিল। ঘরের ভিতরে বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। সেই অন্ধকারে আমি তারানাথকে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে যেতে দেখে স্তম্ভিত হয়ে গেলাম। কিশোরীকে অন্ধকারে ইশারা করতে সে বলল, প্রকৃতির ডাক বোধ হয়। কিন্তু আমার মন অন্য কথা বলল। আমি বিছানা থেকে নেমে পড়লাম, কিশোরীও নেমে গেল। দুজনে চুপি সারে তারানাথের পিছু নিলাম। তারানাথ কিন্তু কলঘর কিংবা বাধ্যে গেলেন না। খিড়কির দোর খুলে শটান বাইরে বেরিয়ে গেলেন। অন্ধকারে চোখ সয়ে এসেছিল। আমরা বেশ খানিকটা তফাতে হাঁটছিলাম। মিনিট 5 হাঁটার পর একটা বিশাল বটবৃক্ষের নিচে ধ্যানে বসলেন। চারপাশ নিস্তব্ধ নিঝুম। আমি আর কিশোরী ঝোপঝাড়ের আড়ালে ঘাপটি মেরে বসে তারানাথের উপর নজর রাখছিলাম। হঠাৎ নিস্তব্ধতা খান খান করে তিনি কথা বলে উঠলেন। আমার অলৌকিক ক্ষমতা পরখ করতে এসেছো বোধ করি। ও, কিশোরী ভায়াও সঙ্গ নিয়েছে দেখছি। আমি যত না লজ্জিত হলাম তার তুলনায় অধিক মাত্রায় বিস্মিত হলাম। ধ্যানস্থ হয়েও আমাদের উপস্থিতি টের পেয়েছেন দেখে ইতস্তত করে বললাম, না না ঠাকুরমশাই, আজ আর পরখ করতে আসিনি। মধ্যরাতে আপনার গতিবিধি সম্পর্কে অবহিত হতে কৌতূহলবশত অনুসরণ করেছি মাত্র। অপরাধ মার্জনা করবেন ঠাকুরমশাই। কিশোরীও কুণ্ঠিত হয়ে ক্ষমা প্রার্থনা করল। তারানাথ স্মিত মুখে বললেন, তোমরা ঘরে ফিরে যাও। সঠিক সময়ে উপস্থিত হলে সব জানতে পারবে। আমি আর কিশোরী তারানাথের নির্দেশে ঘরে ফিরে এলাম। ঘরে এসে বিছানায় পিঠ টান দিলাম। কিশোরী কিছুক্ষণ নীরব থেকে শুধল, ব্যাপারখানা কি বলো তো ভায়া? কি জানি, তুমি যেই তিমিরে আমিও তো সেই তিমিরে। তবে রহস্য যে একটা ঘনীভূত হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা অভাবনীয় কিছু দেখতে পাবো। ঠাকুরমশাই আমাদের নতুন কোনো চমক দিতে চাইছেন। আমি কিশোরীর কথায় সায় দিলাম। ঘরে ফিরে দেখি মাথার উপর পাখা ঘুরছে। কারেন্ট চলে এসেছে। তবু বাকি রাতটুকু দুজনে জেগেই কাটিয়ে দিলাম। শেষ রাতে তারানাথ ফিরে এলেন। মুখ হাত ধুয়ে ব্যাগ ঝোলা কাঁধে নৃপেনবাবু, সোমেশ্বর, অগ্নিশ্বরবাবু সকলের কাছ থেকে বিদায় নিয়ে তারানাথ, আমি আর কিশোরী ভোর ভোর কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। বেরোবার মুহূর্তে ললিতা অন্দরমহল থেকে বেরিয়ে এসে গলায় আঁচল দিয়ে তারানাথের পায়ে পেন্নাম করে বলল, আশীর্বাদ করুন জ্যাঠামশাই, আশীর্বাদ করুন। আপনার আদেশ আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। তারানাথ প্রসন্ন হয়ে ললিতাকে আশীর্বাদ করে বেরিয়ে পড়লেন। কিশোরী চাপা স্বরে বলল, ঠাকুরমশাই আমাদের ধন্ধে রাখছেন দেখছি। সে আর বলতে। আমি আর কিশোরী ইচ্ছে করেই একটু পিছিয়ে পড়েছিলাম। তারানাথ আগে আগে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, তাড়াতাড়ি পা চালাও হে। সকালের প্রথম গাড়িটা ধরতে চাইছি। কলকাতা ফিরে মহিমকে বলে টাকদায় যাবার বন্দোবস্ত করতে হবে তো। আমাদের সাথে কি মহিমার নন্দিনীও যাবে? পূর্ব পরিকল্পনা মাফিক আগামী পরশু বিকেলের গাড়িতে ওরা রওনা দেবে। আমাদের টিকিটের ব্যবস্থা আজই হয়ে যাবে। শুধু মহিমকে আমাদের ফিরে আসার খবরটা জানাতে হবে। একসাথেই রওনা দেব, তবে আলাদা বগিতে। যাক, ভালোই হলো। সূক্ষ্ম দেহধারী সেই অশুভ সত্তাটিও কিন্তু আমাদের গাড়িতেই যাবে। সম্ভবত সে যাত্রী সেজেই যাবে এবং নন্দিনীকে নানা উপায়ে বশীভূত করে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। গাড়ি থেকে নামিয়ে নিতেও পারে, বসে আনতে সক্ষম হলে। সে কি? তাহলে আলাদা বগিতে নন্দিনী মোটেও নিরাপদ নয়। মহিম একা কি করে ওকে রক্ষা করবে ঠাকুরমশাই? আমি সম্ভাবনার কথা বলেছি মাত্র।
নন্দিনীর রক্ষা কবচ আর মন্ত্রের প্রভাবে ওই অশুভ সত্তা কিছু সময়ের জন্যে নানান ছলনায় ভোলাতে সক্ষম হলেও সরাসরি নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের ওপর একটা গুরু দায়িত্ব দিলাম, গাড়ি দাঁড়ালেই একবার করে নেমে নন্দিনীকে দেখে আসতে হবে। কি হে, পারবে তো? তারানাথের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেও এমন বিচিত্র অভিজ্ঞতা যে কখনো হতে পারে তা কল্পনাতীত ছিল। যাই হোক, নির্দিষ্ট দিনে আমরা বিকেলের গাড়িতে টাকদা রওনা দিলাম। সকলের এক কামরায় জায়গা হয়নি। আমাদের ঠিক পাশের বগিতে মহিমার নন্দিনী ছিল। গাড়ির দুলুনিতে চোখ জুড়িয়ে এলো। নিদ্রান্বিত হয়ে পড়লাম। তার মধ্যে সাকুল্যে মোট 12-3 ট্রেন থেমেছে, কিন্তু এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিলাম যে তারানাথের নির্দেশ পালনে সমর্থ হইনি। আমি আর কিশোরী ঘুমে ঢুলছি এমন সময়ে হঠাৎ পাশের কামরা থেকে চিৎকার, চেঁচামেচি, ধাক্কাধাক্কির শব্দ শুনতে পেলাম। নারী কণ্ঠে আর্তনাদ কানে এলো। তন্দ্রা ছুটে গেল সেই চিৎকার শুনে। অন্য কোনো ট্রেন পাস করবে বলে হয়তো আমাদের ট্রেনটা থেমে গেছিল, তাই স্পষ্ট শুনতে পেলাম। ততক্ষণে কামরার সব আলো কোনো অজানা কারণে নিভে গেছে। কিশোরী বলল, নন্দিনীর নির্ঘাত কোনো বিপদ হয়েছে বিভূতি ভাইয়া। ওই তো মহিমের চিৎকার শুনতে পেলাম। এই চলো ঠাকুরমশাইকে ডাকি। কিন্তু তারানাথকে ডাকতে গিয়ে দেখি তিনি তাঁর আসনে নেই। একটু তফাতে তাঁর আসন নির্দিষ্ট ছিল। আমি আর কিশোরী হতবুদ্ধি হয়ে একে অপরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। আচমকা অন্ধকার ভেদ করে একটা পৈশাচিক শব্দ ভেসে এলো। আমরা পাশের বগিতে যাবার উপক্রম করছি এমন সময়ে তারানাথের উদাত্ত কণ্ঠে মা তারার অষ্টকম স্তোত্রপাঠ শুনতে পেলাম। তন্নাম শরণাৎ পলায়ন পরাদ্রষ্টুং চ শক্তানাতে ভূত প্রেত পিশাচ রাক্ষসগণা যক্ষশ্চ নাগাধিপা দৈত্যা দানব পুঙ্গবাশ্চ খুচরা ব্যাঘ্রাদিকা জন্তুব ডাকিন্নং কুপিতান্তকশ্চ মনুজান মাত খনং ভূতলে। এই মন্ত্রের জোরে ভূত প্রেত পিশাচ রাক্ষস সব ভয় পালায়। স্তোত্র পাঠ করা মাত্র সেই অশুভ শক্তির হাড় হিম করা বিকট হাসি বন্ধ হয়ে গেল। হাওয়াই বাজির মতো হুস শব্দ করে মিশে একটা কালো ধোঁয়াটে অবয়বকে মহিমদের বগি থেকে বেরিয়ে অন্ধকার চরাচরে মিশে যেতে দেখলাম। তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলজ্বল করছিল। শুনে আশ্চর্য হলাম তারানাথ পূর্বেই বিপদে নাচ পেয়ে মহিমদের বগিতে গিয়ে হাজির হয়েছিলেন। তিনি বললেন, সেই সূক্ষ্ম দেহধারী তার অতিলৌকিক ক্ষমতা প্রয়োগ করে এক ভয়ঙ্কর পিশাচকে পাঠিয়েছিল নন্দিনীকে তার গোপন আস্তানায় এনে বন্দি করে রাখতে। সে তো বুঝলাম, আপনি ইতিপূর্বে আমাদের সে কথা জানিয়েছেন, কিন্তু ঠাকুরমশাই, ললিতাকে আপনি কোনো আদেশ দিয়েলেন? ললিতার নন্দিনী এক সূত্রে বাঁধা। আসলে ললিতা নন্দিনীর প্রিয় সখী। বয়সের কিছুটা তারতম্য থাকলেও তারা একই বিদ্যালয়ে পড়াশোনা করছে। শুধু তাই নয়, ললিতা সম্পর্কে নন্দিনীর জ্ঞাতি কাকার কন্যে। ওই সূক্ষ্ম দেহধারী পিশাচ আহ্বায়ক নন্দিনীকে বশে আনতে ব্যর্থ হয়ে ললিতার ক্ষতি সাধন করতে চেয়েছিল, যাতে সেই দুঃসংবাদ পেয়ে নন্দিনী উতলা হয়ে ললিতাকে দেখতে বর্ধমানে ওর শ্বশুর বাড়িতে চলে যায়। এতে নন্দিনীকে বশে আনা সহজ হবে। ললিতা ছিল নিমিত্ত মাত্র। আসল উদ্দেশ্য নন্দিনীকে নিজের বশে এনে গ্রাস করা।
কিন্তু শুধুমাত্র নন্দিনীকেই কেন গ্রাস করতে চাইছে শয়তানটা? কিসের শত্রুতা নন্দিনীর মতো নিতান্ত সহজ সরল গৃহবধূর সাথে? আমি আর ধৈর্য রাখতে না পেরে প্রশ্নটা করেই ফেলেছিলাম। শত্রুতা নয় হে ভায়া, এ হলো ক্ষমতার লোভ, বুঝলে? জগতে যা কিছু অন্যায়, অপরাধ, হানাহানি, হিংসা লেগে থাকে তার মূলে আছে ক্ষমতার লোভ। সকলেই চায় নিজের আধিপত্য বিস্তার করতে। ওই শয়তান রূপী অসৎতান্ত্রিকও ওর অতি নিকৃষ্ট মানের গোপন সাধনার দ্বারা পৃথিবীতে নিজ সাম্রাজ্য বিস্তার করতে চায়। নারী শক্তি যেহেতু প্রকৃতিরই আধার, নারী প্রকৃতি, তাই পূর্ণবয়স্কা নারীদের এক এক করে নিজের বশে এনে তাদের দিয়ে অসাধ্য সাধন করিয়ে সময় মতো গ্রাস করে। ইচ্ছে মতো সর্বত্র বিচরণের ক্ষমতা রাখে বলে এ কাজ করা তার পক্ষে কঠিন কিছু নয়। বেছে বেছে সেই সব নববিবাহিতা নারীদের বশে আনে যাদের জন্মলগ্নে গ্রহ নক্ষত্র অত্যন্ত দুর্বল। গর্ভধারণের পূর্বেই তাদের গ্রাস করা হয়। ঠাকুরমশাই, গ্রাস করার অর্থ কি? সেই শয়তান সাধক কি নারীদের বশে এনে ভোগ করে? না, এক্ষেত্রে গ্রাস করার অর্থ আহুতি দেওয়া। তবে ওই অসৎ সাধক ভোগ লালসার ঊর্ধ্বে নয়। সেসব কাজ তার অনুগত পিশাচিনীদের দ্বারা নিবৃত্ত হয়ে থাকে। কিন্তু কোথায় কোন নারী গ্রহ নক্ষত্রের দোষে দুষ্ট তা ওই সাধক জানে কি উপায়ে? ওর গোপন আস্তানা টাকদহের নিকটবর্তী পাইন বন। তার আশেপাশের জঙ্গলে যখন কোনো বহিরাগত নারী পদার্পণ করে ও সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে যায় এবং বিশেষ ক্ষমতা বলে সেই নারীর নারী নক্ষত্রের সন্ধান পেয়ে যায়। গ্রহণ ক্ষেত্রের অবস্থান মিলে গেলে বশীকরণ প্রক্রিয়া শুরু করে দেয়। এক অমোঘ আকর্ষণে সেই নারী ওই শয়তান সাধকের আস্তানায় পৌঁছে যায়। নন্দিনীও তার ব্যতিক্রম হয়নি। টাকদহে পা রাখা মাত্র ওই সাধক ওর নারী নক্ষত্র জেনে যায়। নন্দিনীর মন বাইরে ধাবিত হয়, একাকী ভ্রমণের ইচ্ছে জেগে ওঠে। সাধক এক বিশেষ ক্রিয়ার দ্বারা বশীকরণ করে ওকে পাইন বনের কাছে টেনে আনে। আমি ললিতাকে নির্দেশ দিয়েছিলাম কলকাতায় ফিরে ও যেন নন্দিনীর পিত্রালয়ে যায়। সিন্ধুকে নন্দিনীর জন্মকুণ্ডলীর সাথে রাখা ভূর্জপত্রটি যেন সোমেশ্বর একবার এখানে নিয়ে আসে। নন্দিনীর পিত্রালয় কলকাতার উপকণ্ঠে হলেও বেশ দূরে। সেই কবচ আনার সময় আমাদের হাতে ছিল না। এই অবস্থা অনুরূপ আরেকখানি ভূর্জপত্র তৈরি করা অবিলম্বে প্রয়োজন। তারানাথের কথা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। এও সম্ভব? তবে ভূর্জপত্র শব্দটার সাথে আমরা পরিচিত হলেও তারানাথের আসন্ন কর্মকাণ্ড নিয়ে বেশ ধন্দে পড়ে গেলাম। 7-5 ভাবতে ভাবতে বাকি রাতটা জেগেই কাটালাম। ট্রেনের দুলুনিতে ঘুমও এলো না। পরের দিন যখন টাকদায় পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে গেছে। একে পাহাড়ি অঞ্চল, তার উপর গ্রাম্য পরিবেশ। পাহাড়ি মেঠো বাঁশির সুরের মূর্ছনায় চারপাশের অপূর্ব শোভা মুগ্ধ হয়ে দেখছিলাম। মহিমদের বাড়িটাও অতীব সুন্দর। বাড়ি তো নয়, ঠিক যেন রাজপ্রাসাদ। সেদিনের বিকেলে নন্দিনী আমাদের পাইন বনের দিকে নিয়ে গেল, যেখানে দাঁড়িয়ে ওই শয়তান সাধক নন্দিনীকে নিজ বশে আনার চেষ্টা করেছিল। সেই স্থানটি দেখতে পেলাম।
তারানাথ স্থানটি পরিদর্শন করে ঝোলা থেকে একটা চৌকোনা পাথরের টুকরো হাতে নিয়ে গোল করে গণ্ডি কেটে দিলেন আমাদের চারপাশে, অর্থাৎ আমরা এখন নিরাপদ। উনি পূর্বেই গাত্রবন্ধন করে নিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই পাহাড় পাইন বন একসাথে কেঁপে উঠল। পাইন পাতার আড়াল থেকে কয়েক জোড়া জ্বলন্ত চোখকে উঁকি মারতে দেখে আমি আর কিশোরী আঁতকে উঠলাম। মুহূর্তের মধ্যে কতগুলো কালো ছায়া এসে আমাদের ঘিরে পৈশাচিক উল্লাসে উদ্দাম নৃত্য করতে লাগলো, কিন্তু আমাদের কেশাগ্র স্পর্শ করবার আগেই তীব্র আর্তনাদ করতে করতে পাইন বনের অন্ধকারে মিলিয়ে গেল। কিছু অবয়ব গণ্ডি অতিক্রম করবার মুহূর্তে আগুন জ্বলে ওঠে, মুঠো মুঠো ছাই পড়ে থাকে। এমন সময় পাইন বনের ভিতর থেকে একটা প্রবল হুঙ্কার ভেসে এল। তারানাথ বললেন, চেলা চামুন্ডাদের আর্ত রবে সাধকের ধ্যান ভঙ্গ হয়েছে। সাধকের লুকানো আস্তানাটি খুঁজে বের করে সেখানে পৌঁছতে পারলেই আমরা আরো অনেকগুলো তাজা প্রাণকে রক্ষা করতে পারব। তারানাথের কথা শুনে শরীরে মনে শিহরণ খেলে গেল। কিশোরী বলল, এমন বিচিত্র অভিজ্ঞতা ইতিপূর্বে কখনো হয়নি ভায়া। ভাবতেই আশ্চর্য লাগছে। 3 দিন আগেও জানতাম না পাহাড়ের রানী দার্জিলিং এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর আমাদের সেই ভয়াবহ রহস্য উদ্ঘাটনে আসতে হবে খোদ ঠাকুর মশাইয়ের সঙ্গে। এ যে আমাদের পরম সৌভাগ্য। এদিকে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তারানাথ কখন সেখান থেকে চলে গেলেন তা টের পাইনি। আমাদের চারপাশের গণ্ডিও অদৃশ্য হয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর দেখা পেলাম না। শেষে হতাশ হয়ে মহিমদের বাড়ির দিকে যাচ্ছি, এমন সময়ে প্রবল ঝড়ের তাণ্ডব শুরু হলো, সাথে মুষলধারে ধুম বৃষ্টি। 1 হাত দূরের জিনিসও চোখে পড়বে না। মুহূর্তের মধ্যে পাহাড়ি ঝড় এক বিধ্বংসী ঝড়ে পরিণত হলো। আমরা দিক ভ্রষ্ট হলাম। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডবলীলা চালিয়ে পাহাড় শান্ত হলো অবশেষে। চারপাশে তাকিয়ে দেখলাম ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামবাসীদের। ঝড় থামার পর এদিক ওদিক খুঁজে মহিমদের বাড়িটা দেখতে পেলাম, কিন্তু বাড়ির কাছে যেতেই মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তড়িঘড়ি বাড়িতে প্রবেশ করে দেখি পরিচারিকা চম্পা কাঁদছে। মহিম মাথায় হাত দিয়ে বসে আছে। খারাপ কিছু যে ঘটে গেছে তা চম্পাকে কাঁদতে দেখে বুঝলাম। মহিমের চোখের কোণে জল চিকচিক করছে, মাথার চুল উস্কো খুস্কো, উদ্ভ্রান্ত অবস্থা। কি হয়েছে মহিম? চম্পা কাঁদছে কেন? চম্পা মুখে আঁচল চাপা দিয়ে কোনো মতে বলল, भाभी जी शाम से लापता है। दरवाजा बंद था, लेकिन भाभी जी আমাকে কিছু না বলে পাহাড় চলে গেল। ওই শয়তান তো भाभी जी के लिए जाएनी तो? वो शैतान तो बहुत खतरनाक আছে। आप कुछ कीजिए ना। वो आदमी के रूप में एक पिशाच जो আছে, कभी कभी तो नेकड़े बन के आ जाता है। भाभी जीर মতো আরো একটা লড়কিকে ও বন্দি করে রেখেছে। কি হবে এবার বিভূতি ভায়া? আমি চিন্তায় পড়ে গেলাম। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একদিকে তারানাথ কোথায় উধাও, তার উপর নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘোর সংকটে মহিমের পাশে থাকা অত্যন্ত জরুরি। চম্পাকে দরজা বন্ধ করে দিতে বলে মহিমকে নিয়ে আমি আর কিশোরী নন্দিনীকে খুঁজতে বেরোলাম। প্রকৃতি কখন যে কী রূপ ধারণ করে তা বোঝা মুশকিল। সে তার আপন খেয়ালে চলে, অথচ সেই প্রকৃতিকে ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তারের খেলায় মেতে উঠেছে এক মনুষ্যরূপী শয়তান পিশাচ। এই ঘোর সংকট থেকে তারানাথ কি পারবে উদ্ধার করতে নন্দিনী সহ অন্য সকল অসহায় নারীকে? মনে মনে নিজেকেই শুধলাম। কিশোরীও বোধ করি ওই একই চিন্তায় মগ্ন ছিল। মহিমের চোখের তারায় স্পষ্ট ভয়ের ছাপ দেখলাম। চোখের নিচে জল জমাট বেঁধে শুকিয়ে আছে। ওর অসহায় অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল আমাদের। যথাসম্ভব সান্ত্বনা দিয়ে নন্দিনীর সন্ধানে পাইন বনের দিকে অগ্রসর হলাম, কিন্তু কিছুতেই পথ খুঁজে পেলাম না। পাহাড়ি পথের গোলক ধাঁধায় হারিয়ে বারবার একই স্থানে ঘুরপাক খেতে লাগলাম। পাইন বনের ভিতর থেকে হঠাৎ নারী কণ্ঠে একের পর এক আর্তনাদ ভেসে এলো। বলা ভালো, একসাথে অনেক হাহাকার শুনতে পেলাম। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল আমাদের। মহিম আর চোখের জল ধরে রাখতে পারল না। নন্দিনীর কথা ভেবে কয়েক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল দু চোখ বেয়ে। সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পেলাম না। আমি মহিমের হাত শক্ত করে চেপে ধরলাম। মহিম অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, এই বিভূতিদা, নন্দিনীর কোনো বিপদ হলো না তো গো?
আমার একটু রাগ হলো। ওখানে আরো অনেকেই সাংঘাতিক কোনো বিপদের মধ্যে আছে। এমতাবস্থায় মহিমের কথাটা স্বার্থপরের মতো শোনালো বটে, কিন্তু ওকে কোনো দোষ দেওয়াও তো যায় না। বিপদের সময় নিজের প্রিয়জনকে রক্ষা করবার কথাই তো সর্বাগ্রে মনে আসে। কিশোরী আমার মনের অবস্থা টের পেয়ে নরম সুরে বলে উঠল, চিন্তা করো না মহিম, ঈশ্বর তোমার সহায় হবেন। তাছাড়া ঠাকুরমশাই আছেন, তিনি সর্বদাই বিপদের আঁচ টের পান, নিশ্চয়ই কিছু বিহিত করবেন তিনি। আমি কিশোরীর কথা শুনে নিজেকেই মনে মনে ধিক্কার দিলাম। এই সহজ হিসেবটা কেন আমার মাথায় এতক্ষণ আসেনি? তারানাথ নির্ঘাত বিপদ বুঝে আগে ভাগে অকুস্থলে প্রস্থান করেছেন, কিন্তু তাহলে কিসের আর্তনাদ? এদিকে পাইন বনের প্রবেশ পথ খুঁজে পাচ্ছি না। সেখানে পৌঁছবো কি করে? কিভাবে উদ্ধার করব নন্দিনী সহ বাকি বন্দিনীদের? ভাবতে ভাবতে হঠাৎ একটা বন্য লতানে গাছপালা আর ঝোপঝাড়ে ঢাকা উঁচু ঢিবির কাছে এসে ধাক্কা খেলাম। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম ওটা সুদূর অতীতে থামওয়ালা ফটক ছিল। বর্তমানে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আগাছায় ঢেকে গেছে। স্তম্ভিত হয়ে গেলাম দেখে। এই পথে অন্তত 12-10 ঘুরপাক খেয়েছি, অথচ এটাই যে প্রবেশ পথ তা আমরা ধরতেই পারিনি। দু হাতে আগাছা সরিয়ে ধ্বংসস্তূপ পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পাইন বনে প্রবেশ করলাম। সারি সারি পাইন বনের মাঝখান দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে হন্তদন্ত হয়ে এগিয়ে চলেছি। চতুর্দিকে মনোরম প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ, অথচ তা উপভোগ করবার কোনো উপায় নেই। তখন প্রায় 20-25 মিনিট পর এক জায়গায় এসে থমকে দাঁড়ালাম। চোখের সামনে দাঁড়িয়ে আছে সুউচ্চ অট্টালিকা, বিশাল শিংওয়ালা ভয়ঙ্কর পিশাচের মুখ আঁকা। বিশাল ফটকের মাথায় সবুজ স্ফটিকের মতো জলজল করছে এক বিচিত্র নাম, শয়তানের দরজা। দুপাশে দুটো কদর্য শিংওয়ালা ভয়ঙ্কর পিশাচের মুখ আঁকা। ফটকটা বন্ধ ছিল। আমরা সামনে যেতেই সেটা আপনা আপনি খুলে গেল ক্যাঁচ ক্যাঁচ শব্দে। আমরা প্রাসাদের অলিন্দে প্রবেশ করলাম। মহিম ব্যাকুল হয়ে উঠেছিল। ভিতরে যেতে উদ্যত হলে আমি মহিমের হাত টেনে ধরলাম। আরে কি করছো? অচেনা জায়গা, বিধিস বিভুই, কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে মহিম। একটু ধৈর্য ধরো, আগে সব দিক ভালো করে দেখে নিতে হবে, তারপর ভেতরে যাব। কোথায় কোন বিপদ উঁত পেতে আছে বলা তো যায় না। মহিম কোনো মতে নিজেকে সামলে নিল। আকাশের নিজস্ব একটা আলো আছে, জাফরি কাটা জানালা দিয়ে সেই আলো প্রবেশ করছে। সেই আলোয় লক্ষ্য করলাম দেওয়ালে দেওয়ালে কুলুঙ্গি, বাতিদান ইত্যাদি রয়েছে, তবু কোথাও মোম কিংবা তেলের কুপিটুকুও জ্বলছে না। আমরা অন্ধকার ভেদ করে এগিয়ে চললাম। কিছুটা সমতলে হেঁটে যাবার পর একটা বাঁকানো লোহার সিঁড়ি চোখে পড়ল। সিঁড়িটা ঘুরে ঘুরে দোতলায় উঠে গেছে। আমরা অতি সন্তর্পণে পা টিপে টিপে ওপরে উঠে গেলাম। মহিম ফিসফিস করে বলল, চারিদিক এত নিস্তব্ধ নির্ঝুম, অথচ তখন যে আর্তনাদ শুনেছিলাম তার উৎসটা কি অন্য কিছু? না মহিম, আমি হলফ করে বলতে পারি ওই আর্তনাদ এই বাড়ি থেকেই এসেছিল। দিক নির্ণয়ে কিছুমাত্র ভুল হয়নি আমাদের, কোনো কারণে আর্তনাদ থেমে গেছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে যখন চারপাশে তাকিয়ে দেখছি, এমন সময় একটা ক্ষীণ আলোর রেখা চোখে পড়ল। দক্ষিণের কোনো ঘর থেকে আলোটা আসছে। পা টিপে টিপে সেদিকে এগোতেই বিশ্রী পচা গন্ধে গা গুলিয়ে উঠল। তারপর একটা বীভৎস দৃশ্য দেখে মাথা ঘুরে গেল। ঘরের মাঝখানে দড়িতে বাঁধা কতগুলো মরা কাক, মোরগ, বাদুড় জাতীয় নিশাচরের ঠ্যাং উল্টো হয়ে ঝুলছে। তার সাথে কুৎসিত পেট মোটা পেচকের মতো দেখতে কতগুলো গজালবিদ্ধ ঝুলন্ত কালো পুতুল রয়েছে। সারা ঘরময় পাখির পালক, পাখনা, দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হঠাৎ আমাদের চমকে দিয়ে মাথার উপর চামচিকের দল ডানা ঝটপটিয়ে উড়ে গেল। নাকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। পাশেই টানা বারান্দা জুড়ে পরপর সারিবদ্ধ ঘর। সেদিকে যাবো কিনা ভাবছি, এমন সময় তারানাথ আর সোমেশ্বরকে একসাথে টানা বারান্দার একটি ঘর থেকে বেরিয়ে আসতে দেখে সম্পূর্ণ বোকা বনে গেলাম। তারানাথ আমাদের দেখে মিটিমিটি হাসলেন। মহিম কিছু বলতেই যাচ্ছিল, তাকে থামিয়ে তারানাথ বললেন, আমি জানি মহিম, তুমি নন্দিনীকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছ। সোমেশ্বর আমাদের সেই কাজকে আরো সহজ করে দিয়েছে। ললিতাকে বলেছিলাম
নন্দিনীর জন্মকুণ্ডলীর সাথে একটি ভূর্জপত্র আনতে। সেই ভূর্জপত্রটি কোনো সাধারণ ভূর্জপত্র নয়, সেটি আসলে 61 শ্লোক লেখা দেবী কবচ, যা সমস্ত শরীর বন্ধন বা দেহবন্ধনের সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র। নন্দিনী জন্মলগ্নে চন্দ্রের অবস্থান এবং নক্ষত্র অনুযায়ী উভয়ই লৌহ পায়া। প্রচণ্ড অশুভ যোগ। যিনি নন্দিনী মায়ের জন্মকুণ্ডলী তৈরি করেছিলেন তিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। কলার পেটোর ছাল দ্বারা নির্মিত ভূর্জপত্রে কবচের গায়ত্রী মন্ত্র শ্লোকের আকারে লিখে কবচে ভরে সেই কবচ পরিধান করতে বলেছিলেন। এতে সমস্ত অশুভ যোগ কেটে যায়। কিন্তু নন্দিনীর অভিভাবক ওনার কথা বিশ্বাস করেননি। তারা কবচটিকে ওই জন্মকুণ্ডলীর সাথেই বেঁধে রেখে দিয়েছিলেন। ফলে ওই শয়তান সাধক সহজেই নন্দিনীকে সম্পূর্ণ বশে এনে গ্রাস করে নেওয়া অসম্ভব ছিল না। কিন্তু আমি ওকে আপাতত কয়েকদিনের জন্যে বেঁধে দেওয়ায় নন্দিনীকে বন্দি করতে সক্ষম হলেও ওর কোনো ক্ষতি করতে পারেনি। নন্দিনীর অভিভাবক যদি ব্রাহ্মণের কথা শুনে ওই কবচটি পরিধান করাতেন তাহলে আজ এমন ঘটনা ঘটত না, বরং বরাবরের জন্যে সে বিপদ মুক্ত থাকত। তবে আমাদের শুধু নন্দিনীর কথা ভাবলেই চলবে না, অন্যান্য বন্দিনীদেরও মুক্ত করতে হবে। এই পরিবেশে সকলের জন্য দেবী কবচ নির্মাণ করাও সম্ভব নয়। এর প্রতিকার জানতে আমাকে সাধনায় বসতে হবে। আগামীকাল অমাবস্যা। আজ রাতের মধ্যেই আমাকে যা করার করতে হবে। এই অট্টালিকায় আমাদের রাতটা কাটাতে হবে। কি হে, পারবে তো তোমরা? আমি সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বললাম, যথা আজ্ঞা। তাছাড়া আপনাকে একা এখানে রেখে ফিরে যাবার কথা স্বপ্নেও ভাবি না, সেই ধৃষ্টতাও আমাদের নেই। কিশোরীও একই কথা বলল। আমাদের আলাপ আলোচনার মধ্যেই সিঁড়িতে কারো ভারী পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমরা বারান্দার এক কোণে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম। তারপর যাকে দেখলাম সে মানুষ নাকি পিশাচ নাকি দানব, অথবা সে কোনো বন্য শাপদ। বলা ভালো এক নেকড়ে মানব। চেহারা মানুষের মতো হলেও মুখমণ্ডল, চোখ, নাক অবিকল নেকড়ের মতো। মাথার দুপাশে দুটো বাঁকানো শৃঙ্গ রয়েছে, তোবড়ানো গাল, মুখের অগ্রভাগ হিংস্র পশুর মতো সূচালো। ধূর্ত আয়তকার চোখে ক্রোধের আগুন জ্বলছে। পরনে কালো আলখাল্লা, কানে মাকড়ি, অস্বাভাবিক সাদা ধারালো দাঁতের শাড়ি। অন্ধকারেও ঝকঝক করছে। দুটো সদন্ত মাঝে মাঝেই বেরিয়ে আসছে ঠোঁটের দুপাশ থেকে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল বারান্দার শেষ প্রান্তে। সেখানে একটি ঘরের সামনে এসে আগন্তুক থমকে দাঁড়ালো। তার মিশকালো লোমশ হাতে একটা লালটিম ছিল। লালটিমের টিমটিমে আলোয় তার চোখ মুখের চেহারা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলাম লোমশ নখরযুক্ত অপর হাতটা জোব্বার পকেটে ঢুকিয়ে চাবির গোছা বের করে আনছে। অতঃপর চাবি ঘুরিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। আমি আর কিশোরী নিজেদের বুকের ধুকপুকুনি শুনতে পাচ্ছিলাম। মহিমের মুখ ভয়ে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঠকঠক করে কাঁপছিল মহিম। তারানাথ ধরে না ফেললে সে টাল সামলাতে না পেরে পড়ে যেতে পারত। তবে আমরা ভয় পেলেও তারানাথের কোনো হেলদোল ছিল না। শত বিপদেও তাঁর ঠোঁটের কোণে সর্বদা হাসি বজায় থাকে। সেই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। তিনি আমাদেরকে অপেক্ষা করতে বলে নিজে এগিয়ে গেলেন সেই ঘরের দিকে। ঘরের কাছে গিয়ে খানিকক্ষণ উঁকি ঝুঁকি মেরে আমাদের হাতছানি দিয়ে ডাকলেন। আমরা এগিয়ে গেলাম। তারানাথ ইশারা করলেন।
ঘরের সামনে গিয়ে অবাক হয়ে দেখলাম ঘরের ভিতরে একটা গোপন দরজা রয়েছে। সেই নেকড়ে মানবটা ওই দরজা খুলে হাতে লালটিম নিয়ে সিঁড়ি বেয়ে গোপন কুঠুরিতে নেমে গেছে। আমরা চুপি সারে ঘরে ঢুকে গোপন কুঠুরিতে চোখ রাখলাম। কুঠুরিটা আকারে বিশাল। লালটিমের আবছা আলোয় দেখলাম নন্দিনী সহ আরও অনেকে নিঃসার সেই গুপ্তকক্ষের মেঝেতে পড়ে আছে। মহিম আঁতকে উঠেছিল দৃশ্যটা দেখে। পাছে সে কোনো শব্দ করে বসে, তাই আমি মহিমের মুখটা চেপে ধরলাম। তারানাথ আমাদের নিয়ে অতি সত্বর সেখান থেকে বেরিয়ে এলেন। আমরা ফের সেই অন্ধকারাচ্ছন্ন স্থানে লুকিয়ে রইলাম। মহিম ধরা গলায় বলল, নন্দিনী কি আর বেঁচে নেই ঠাকুরমশাই? আর বাকি সকলে? কথা শেষ করতে পারল না মহিম, গলা বুঝে এলো তার। দুশ্চিন্তা করো না মহিম, সকলের দেহেই প্রাণ আছে মহিম। ওদের কোনো ঔষধি দ্বারা আচ্ছন্ন করে রাখা হয়েছে মাত্র। তারানাথ বললেন, প্রাসাদের তেতলায় চিলেকোঠার ঘরে উনি সাধনায় বসবেন। মহিমকে তিনি আবেগকে বশে রাখতে বললেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত যেন সে না নিয়ে ফেলে, এতে হিতে বিপরীত হয়ে যাবে। ওই মুখোশধারী শয়তান সাধক একজন বহুরূপী, ইচ্ছে মতো নিজের চেহারা বদলাতে পারে। ওর অসীম ক্ষমতা, সুতরাং সাবধানে পা ফেলতে হবে। ওকে কিছুতেই আমাদের উপস্থিতির কথা জানতে দেওয়া যাবে না। আমরা যেন তারানাথের উপর ভরসা রাখি। সোমেশ্বর ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে সে তারানাথকে আশ্বস্ত করে বলল, ঠাকুরমশাই, আপনি নিশ্চিন্তে সাধনগৃহে যান, আমি মহিমকে দেখে রাখব। তাছাড়া বিভূতিদা, কিশোরদাও সঙ্গে আছেন। তারানাথ প্রসন্ন হয়ে চলে গেলেন। আমরা অন্ধকারেই বসে রইলাম। কিছুক্ষণ পর ঘর বন্ধ করার শব্দ পেলাম। সেই বহুরূপী সাধক তার ভয়ঙ্কর চেহারা নিয়ে পদব্রজে সিঁড়ি বেয়ে নেমে গেল। আমরা নিঃশ্বাস আটকে রেখেছিলাম। লোকটা চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলাম। বসে থাকতে থাকতে একসময় ঝিমুনি এসে গেল। দেওয়ালে পিঠ রেখে ঘুমিয়ে পড়েছিলাম। মধ্যরাতে হঠাৎ কিশোরীর ঠেলায় ঘুম ভাঙল। ধর্মড়িয়ে উঠলাম, দেখলাম কিশোরী আমায় ডাকছে। বিভূতি ভায়া, মহিমকে দেখে শুনে রাখার দায়িত্ব যখন সোমেশ্বর নিয়েছে তখন আর চিন্তা নেই। মহিম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। চলো তেতলায় যাই, ঠাকুরমশাইকে বরং একবার দেখে আসি। কিশোরীর কথা মনে ধরল। আমিও মনে মনে এটাই চাইছিলাম। সোমেশ্বর চাপা স্বরে বলল, আপনারা নিশ্চিন্তে যান, আমি মহিমকে দেখে রাখব। অতএব বিনা বাক্য ব্যয়ে কিশোরীর সাথে সিঁড়ি বেয়ে তেতলায় উঠে গেলাম। চিলেকোঠার ঘর থেকে খুটখাট শব্দ ভেসে আসছে। আমি আর কিশোরী দুধাপ সিঁড়িতে উঠে চিলেকোঠার চৌকাঠে পা রেখে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। চিলেকোঠার ঘরের ভিতরেও আরও একটা অন্ধকার কুঠুরি রয়েছে। মধ্যিখানে বিরাট যজ্ঞের পাশে বসে আছে তারানাথ। প্রদীপের আলোয় সাধনার আয়োজনে সে ব্যস্ত। তার পরনে কালো পাগড়ি, কালো আলখাল্লা, কালো উত্তরীয়, কপালে রক্তচন্দন মিশ্রিত চন্দনের তিলক কাটা। আমরা তাকে সর্বদা গৈরিক বা রক্তবসনেই দেখেছি। এমন কালো পোশাকে এই প্রথম দেখলাম। আমাদের দেখে হাসি মুখে বললেন, আমি জানতাম তোমরা আসবে, তাই চিলেকোঠার দরজা খুলে রেখেছিলাম। আমার বেশভূষা দেখে আশ্চর্য হয়েছ তো? আসলে আমি আজ অন্ধকারের উপাসনায় বসেছি, তাই কালো রং পরিধেয়। অন্ধকারের দেবতা কালো রঙে সন্তুষ্ট থাকেন। এই প্রাসাদের আনাচে কানাচে আরো অনেক গুপ্ত কক্ষ লুকিয়ে আছে। এই কুঠুরিটা প্রাসাদের সাধন কক্ষ। ওই শয়তান সাধক আসলে ইফরিত জিনের বংশধর। মাতা ছিলেন মানব দুহিতা। মানব আর জিনের মিলনে ওই শয়তান সাধকের জন্ম হয়েছে। জন্মসূত্রে ও এমন কুৎসিত নেকড়ে মুখ মন্দ আত্মায় পরিণত হয়েছে। খানিক আগে তোমরা যাকে দেখেছ, সেই নেকড়ে মুখ শয়তানি আসলে ওই শয়তান সাধক। ওর নাম আল ইফরিতান। চেহারা, হাত পায়ের গড়ন অবিকল মানুষের মতো হলেও মুখমণ্ডল কিন্তু নেকড়ের মতো। ওর প্রকৃত রূপ যারা দেখেছে
তাদের কাছে ও নেকড়ে মানব নামে পরিচিত। অনেকে ওকে নেকড়ে মুখ পিশাচ বলেও ডাকে। তারানাথের কথা শুনে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, যদিও বিস্ময়ের অন্ত ছিল না। একপাশে একটা কাঠের বাক্স খুলে কালো জাদুর বই, তুল্লট পুঁথিপত্র, বিভিন্ন উপকরণ ইত্যাদি সাজিয়ে রাখা। আমরা তখনও দাঁড়িয়ে আছি দেখে তারানাথ হাত তুলে বললেন, রাতের দ্বিতীয় প্রহর উত্তীর্ণ হয়েছে, এবার আমি সাধনায় বসব। তোমাদের এই স্থান ত্যাগ করাই শ্রেয় হবে। এই সাধনায় যথেষ্ট ঝুঁকি আছে। একটু পরেই ওই শয়তানদের অনুচরদের তাণ্ডব নৃত্য শুরু হয়ে যাবে। পিশাচ দেখতে পাক্কা শয়তান জিনের মতো, মিশমিশে কালো গায়ের রং, মোটা লোমশ ভ্রু, জবা ফুলের মতো টকটকে লাল আয়তাকার ধূর্ত চোখ, মোটা ভারী ঠোঁট, ঝকঝকে ধারালো দাঁতের সারি, আর নেকড়ের মতো দুটো ধারালো সদন্ত উঁকি মারছে দুই পাশ থেকে। লাল টুকটুকে রক্ত মাখা জিভ বের করে বাঁকা হাসি হাসছে। বাবরি চুল কালো জব্বার ওপর দিয়ে পিঠ পর্যন্ত নেমে গেছে। কানে মাকড়ি, গলায় শয়তানের মুখ আঁকা গোল তাবিজের মালা। দৈত্য দানরা আমাকে গ্রাস করতে আসবে। তোমাদের ক্ষতি হতে পারে। তোমরা কক্ষ ত্যাগ করে অন্যত্র চলে যাও। এই পর্যন্ত বলে তিনি চুপ করে বসে ধ্যান করতে শুরু করলেন। ফের মন্ত্রপাঠ শুরু হলো। আমরা ভীত সন্ত্রস্ত হয়েও চলে যাবার পাত্র ছিলাম না। ওই অন্ধকারে মিশে দাঁড়িয়ে রইলাম। তারানাথ ধ্যানে মগ্ন হয়ে পড়েছিলেন। এমন সময়ে কতগুলো ছায়াকে যজ্ঞবেদী ঘিরে প্রলয় নৃত্য করতে দেখলাম। যেমন ভয়ঙ্কর চেহারা তেমনি বিকট হাসি। তাদের মধ্য থেকে খ্যা খ্যা করে বিশ্রী হাসতে হাসতে হঠাৎ খাটো পোশাক পরিহিতা এক লাস্যময়ী পিশাচিনী তার শরীরী বিভঙ্গ দ্বারা আকৃষ্ট করে তারানাথের সাধনায় বিঘ্ন ঘটাতে এগিয়ে এলো। পিশাচিনীর বিভৎস পৈশাচিক হাসিতে কানে তালা ধরে গেল আমাদের। তারানাথের মধ্যে কিন্তু কোনো ভাবান্তর ঘটতে দেখা গেল না। নির্বিকার মুখে নিবিষ্ট মনে তিনি ধ্যানে মগ্ন রইলেন। পিশাচিনী ব্যর্থ হয়ে তার ধারালো দাঁত ও নখ বার করে তারানাথকে আক্রমণ করতে গেল। এমন সময় থরথর করে কেঁপে উঠল গোটা প্রাসাদ। কান পেতে শুনতে পেলাম বন্য সাপদের মতো হুঙ্কার দিয়ে সেই নেকড়েমুখ পিশাচ ভারী মোটা পা ফেলে সিঁড়ি বেয়ে এগিয়ে আসছে। ওদিকে তারানাথের কোনো হেলদোল নেই, বরং চোখ খুলে হাতে রুদ্রাক্ষের জপমালা নিয়ে শিব স্তোত্র পাঠ করতে লাগলেন। এদিকে পিশাচিনী ততক্ষণে ফের উদ্দাম নৃত্য শুরু করে দিয়েছে। উত্তেজনায় হৃদস্পন্দনের গতি এত তীব্র হয়ে গেল যে মনে হলো আমার বুকে কেউ যেন দমাদ্দম হাতুড়ি পিটছে। কিশোরীয় ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, নেকড়েমুখ শয়তান পিশাচটাকে ঠাকুরমশাইকে আক্রমণ করতে আসছে বিভূতি ভায়া। কিশোরীকে ইশারাতে চুপ করতে বলে আমি একটা মোটা থামের আড়ালে লুকিয়ে রইলাম। ফিসফিস করে বললাম, তুই চিন্তা করো না, ধৈর্য ধরো কিশোরী। সঠিক সময়ে উপস্থিত হলেই তারানাথের ধ্যান ভঙ্গ হবে। কেউ ওর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কিশোরী চুপ করে গেল। আমরা শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু অতি আশ্চর্যের বিষয়, সেই নেকড়েমুখ পিশাচ তেতলায় উঠে এসেও চিলেকোঠার গুপ্তকক্ষে প্রবেশ করলেন না। চৌকাঠে পা দিতেই তার পদতলে আগুন ঝলসে উঠল। পিশাচ যন্ত্রণায় ছটফট করতে করতে হঠাৎ কিছু ভেবে নরকীয়ভাবে হেসে উঠলেন। এখনই যাও, নন্দিনীকে মেরে ভালো। আমি এখন এই মুহূর্তেই ওর রক্ত খেতে চাই। আজই ওকে আহুতি দেব, তারপর একে একে বাকি সবাইকে গ্রাস করব। ওদের রক্ত পান করে আমি হব এই জগতের একচ্ছত্র অধিপতি। আমি হব অন্ধকারের দেবতা। আমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তমাম দুনিয়া থাকবে আমার হাতের মুঠোয়। আমি মনে মনে আঁতকে উঠলাম। কিশোরীও সভয়ে তাকালো। ওদিকে তারানাথ চক্ষু অর্ধ নিমিলিত করে মিটিমিটি হাসছেন দেখে হতভম্ব হয়ে গেলাম। উনি কখন যে কি ভাবেন, কি ঘটান, তা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এসব সাধারণ মানুষের চিন্তাভাবনার ঊর্ধ্বে।
ওদিকে পিশাচিনী তার নেকড়েমুখ মালিকের আদেশ পেয়ে নন্দিনীকে ধরে আনতে গেল। আমাদের পা তখন মাটিতে গেঁথে গেছে। পিশাচিনীর সাথে শক্তিতে পেরে ওঠা দায় জানি, তবু শেষ চেষ্টা করে দেখতে ক্ষতি কি, অথচ ইচ্ছে থাকলেও আমাদের চলত শক্তি রহিত। নেকড়েমুখ শয়তানটা একটা বিচিত্র মন্ত্র পড়ে ওর বিশেষ ক্ষমতার দ্বারা কিছুক্ষণের জন্য আমাদের আটকে রাখতে সক্ষম হয়েছিল। সে এক ভয়াবহ অবস্থা। ওদিকে পিশাচিনী যে খুব বেশি অগ্রসর হতে পারেনি তা ওর কান ফাটানো আর্তনাদ শুনে অচিরেই টের পেলাম। নেকড়েমুখ শয়তানটা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাদের পা অন্ধ কুঠুরির মাটি থেকে আলগা হয়ে উঠে এলো। তবে তা যে তারানাথের অলৌকিক ক্ষমতার দ্বারা সম্ভব হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এবার আমরা শয়তানটার পিছু নিলাম। পিশাচিনীর দেহটা তেতলার সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে খানিকটা নিশ্চিন্ত বোধ করলাম। নেকড়েমুখ শয়তানটা তন্ত্রমন্ত্র প্রয়োগ করেও ওকে জাগিয়ে তুলতে ব্যর্থ হলো। বুঝলাম ওর ক্ষমতা লুপ্ত হতে চলেছে। নিজের ক্ষমতা হ্রাস পেতে দেখে ক্রোধে ফেটে পড়ল নেকড়েমুখ শয়তানটা। তবু নতি স্বীকার করল না সহজে। পিশাচিনীর দেহটা কাঁধে তুলে ক্রূর হাসি হাসতে হাসতে তারানাথের দিকে উদ্দেশ্য করে বলে উঠল, সাধক, তোর যত ক্ষমতা আছে এবার তুচ্ছ হয়ে যাবে। দেখ কি করি। পিশাচিনীর আত্মা এখন আমার কবজায়। আমি ওকে সৃষ্টি করেছিলাম, তাই নন্দিনীকে প্রাণে মারব না। নন্দিনীর শরীরে সেই আত্মা প্রতিস্থাপন করব। আমার প্রেয়সী পিশাচিনী তার নতুন শরীর পাবে। তারানাথ কোনো উত্তর দিলেন না। শয়তানটা পিশাচিনীর দেহ নিয়ে দোতলার শেষ প্রান্তের গোপন কুঠুরিতে প্রবেশ করল। নন্দিনীকে দেখতে পেলাম। অন্যান্য বন্দিনীদের সাথে সে তখনও একটা ঘোরের মতো রয়েছে, পুরোপুরি জ্ঞান ফেরেনি। শয়তানটা মশাল জ্বালিয়ে একটা কফিনের কাছে গেল। পিশাচিনীর দেহটাকে পাঁচকোলা করে তুলে কফিনের ভেতর পিশাচিনীর জড় দেহটাকে রেখে নন্দিনীকে তুলে তার পাশে শুইয়ে দিল। তারপর চোখের মণি উল্টে অদৃশ্য করে মন্ত্র বলতে বলতে নন্দিনীর আলুলায়িত কেশ রাশির খানিকটা অংশ কেটে নিল। একটা কালো পুতুলের গায়ে সেই কেশগুচ্ছ পেঁচিয়ে মন্ত্র বলতে শুরু করলো। শেষে খানিকটা কাঁচের ফাঁপা নলের ভিতর পুতুলটাকে ঢুকিয়ে পিন বাঁধানো পাতিলেবুর সাহায্যে নলের মুখটাকে আটকে দিল। তারপর সেটাকে কফিনের ভিতর রেখে কফিনের ডালা বন্ধ করে বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। তারানাথের নির্দেশে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করলাম। বেশ খানিকক্ষণ যাবৎ বিভৎস ছায়ামূর্তি কফিনটাকে ঘিরে দামামা বাজিয়ে অজানা বিচিত্র ভাষায় কোনো গুপ্ত মন্ত্র আওড়াতে শুরু করলো। ধুনিতে কাঠের গাঁট পুড়ছে পটপট করে। সময় গণনা করে নেকড়েমুখ শয়তানটা বলে উঠল, আওয়াজ বন্ধ কর, যা। আদেশ পেয়ে ছায়ামূর্তিরা বাদ্যি থামিয়ে চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। শয়তানটা হাসতে হাসতে কফিনের ডালাটা খুলে ফেলল, কিন্তু কাঁচের মুখ বন্ধ নলটা হাতে নিয়ে চোখের সামনে ধরতেই তার হাসি থেমে গেল। কোনো পরিবর্তন হয়নি দেখে ক্রোধে উন্মত্ত হয়ে গর্জে উঠল শয়তানটা। তারানাথ যে কখন অসাধ্য সাধন করে নন্দিনীকে সেই দেবী কবচটি পরিয়ে দিয়েছিলেন তা আমাদের জানা ছিল না। আমি আর কিশোরী কিছু না বুঝে হাঁ করে তাকিয়ে রইলাম। ওই নেকড়েমুখ শয়তানটা নিজের মাথার উপর খড়গ তুলে বন বন করে ঘুরিয়ে তারানাথের মাথায় কোপ বসাতে উদ্যত হল। আমরা কিছু করবার আগেই তারানাথ ত্রিশূল কাল্যে ভূত পিশাচ নিকট নিহি আবে মন্ত্রটি জপ করতে করতে একটি ওং লেখা সোনার ত্রিশূল নেকড়েমুখর শরীরে স্পর্শ করতেই আগুন জ্বলে উঠল। ভস্মীভূত হতে খুব বেশি সময় লাগলো না। শয়তানের গগন বিদারী শেষ আর্তনাদ ছড়িয়ে পড়েছিল প্রাসাদের আনাচে কানাচে। মহিমকে নিয়ে সোমেশ্বর এসে উপস্থিত হলো। নন্দিনীর জ্ঞান ফিরে এসেছিল খানিক আগেই। মহিম ওকে ধরে ধরে কফিনের বাইরে নিয়ে এলো। সবাইকে মুক্ত করে আমরা সেই অভিশপ্ত কেল্লা থেকে বেরিয়ে এলাম। সকলকে যার যার বাড়িতে নিরাপদে পৌঁছে দেবার দায়িত্ব নিল মহিম ও সোমেশ্বর।
ললিতাকে মহিমদের টাকদহের বাড়িতে চম্পার দায়িত্বে রেখে সোমেশ্বর শ্মশানের প্রাসাদে এসেছিল। নন্দিনীকে দেখে ললিতা আর চম্পা দুজনেই চিন্তামুক্ত হলো। রাতে ভুঁড়ি ভোজের পর আমরা তারানাথকে চেপে ধরলাম। এবার আপনাকে বলতেই হবে ঠাকুরমশাই, আপনি কিভাবে নন্দিনীকে ওই দেবী কবচ পড়িয়েছিলেন। আমরা যখন দোতলার অন্ধকারে লুকিয়েছিলাম, শয়তানটা গুপ্তকক্ষ বন্ধ করে চলে গিয়েছিল। তাছাড়া সোমেশ্বর আসার পর থেকে আমরা তো আপনার সাথেই ছিলাম। আপনি কি করে অসাধ্য সাধন করলেন ঠাকুরমশাই? তোমরা তো জানোই আমি সৎ সাধক হিসেবে সাধনায় সিদ্ধি লাভ করেছি। মায়ের কৃপাদৃষ্টি থেকে কখনো বঞ্চিত হইনি। তাছাড়া মধুসুন্দরী দেবী আমার সাধনায় সন্তুষ্ট হয়ে কিছু অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন। গুপ্ততন্ত্র, গুহ্য সাধনা, সব সাধনা, পিশাচ সাধনা, কোনো কিছুই আমার অজানা নয়। প্রয়োজন মতো সঠিক সময়ে তা প্রয়োগ করি মাত্র। এক্ষেত্রে সাধনায় বসে আমি প্রথমে শিব স্তোত্র পাঠ করে নিজের চারপাশে ধ্যান লিঙ্গের গোলক বন্ধন করতে সক্ষম হয়েছিলাম। ডাকিনী যোগিনী আহ্বান করে তাদের দিয়ে গুপ্তকক্ষে বন্দিনী নন্দিনীকে দেবী কবচ ধারণ করাতে কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়নি। বাকি বন্দিনীদের কানেও ওরাই আত্মরক্ষার বীজ মন্ত্র দিয়ে এসেছিল। আসলে আমাকে আকৃষ্ট করার সময় আমার শরীরে থাকা ত্রিমুখী রুদ্রাক্ষের স্পর্শে পিশাচিনী ধ্বংস হয়ে যায়। অপরদিকে নন্দিনীর ধারণ করা দেবী কবচের প্রভাবে শয়তানের শক্তি লোপ পেয়েছিল। ওরা কেউই জ্ঞান হারায়নি। আমার নির্দেশে অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিল মাত্র। আমরা অবাক হয়ে গেলাম তারানাথের কীর্তি কাহিনী শুনে। এরপর খুশির বন্যা বয়ে গেল মহিমদের টাকদার বাড়িতে। মহিম নন্দিনীর অনুরোধে আমরা আরও কয়েকটা দিন ওদের সাথে কাটিয়ে অবশেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। টাকদহের সেই ভয়াবহ রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভাবলে আজও গাটা শিউরে ওঠে, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। উল্লেখযোগ্য আরও কিছু ঘটনাবলীর সাথে আমি এই ঘটনাটিও নোটবুকে লিপিবদ্ধ করলাম।